সুপ্রিয় দর্শক, ঢাকার কিছু কিছু সড়কের দুপাশে যে গাছ আছে সেদিকে আপনারা তাকিয়ে দেখেছেন? তার কি বিবর্ণ অবস্থা, ধুলোতে ধূসরিত হয়ে গেছে। সে গাছগুলো শ্বাস নিতে পারে কিনা, শ্বাস এরকম দমবন্ধ একটি পরিস্থিতি মনে হয় অনেকের। উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের পাশাপাশি মানুষের এবং জীববৈচিত্র্যের, প্রাণীদের নিশ্চয়ই দেখতে হবে। ঢাকা শহরে মানুষের জীবনযাত্রা সুন্দর করার জন্য অনেক প্রতিশ্রুতি যারা জনপ্রতিনিধি হয়েছেন, যারা মেয়র হয়েছেন, তাদের মুখে আমরা শুনেছি। কিন্তু ঢাকার মানুষের জীবনযাত্রা সহনীয় আছে কি? যানজট থেকে কি ঢাকার মানুষ মুক্তি পেয়েছে? ম্যানহোলগুলোতে কি ঢাকনা বসেছে? আরও যত নাগরিক বিড়ম্বনা আছে সেগুলো কি দূর হয়েছে? ঢাকার লেকগুলোতে কি টলটলে স্বচ্ছ পানি এসেছে? বুড়িগঙ্গার তীরে কি এখন হাওয়া খেতে বেড়াতে যাওয়া যায়? এরকম নানা প্রশ্ন, নানান কিছু মানুষের মনে রয়েছে। সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। সুপ্রিয় দর্শক, আপনাদের বলে রাখছি আজ 1/11 দিনও, তাই আমাদের এই অনুষ্ঠানটি আজকে একটু বিশেষভাবে সাজানো হয়েছে। আমরা অনুষ্ঠানটি করব 2 পর্বে এবং 2 ঘন্টা সময় ধরে। আমাদের আজকের জনতন্ত্রে গণতন্ত্রের প্রথম পর্বে আমরা ঢাকার মানুষের নাগরিক দুরবস্থা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা সেই রাজনৈতিক টকশোটি করব। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের প্রথম পর্বে আমাদের আমন্ত্রিত অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম এবং নগর বিশ্লেষক জনাব স্থপতি মোবাশ্বের হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব স্থপতি মোবাশ্বের হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যে ঢাকায় এখন আপনি বসবাস করেন, আপনি কত ভাগ শতকরা হিসেবে স্বস্তিতে এবং শান্তিতে আছেন? শান্তিতে অবশ্যই আছি। সারা পৃথিবী ঘুরে আমার অভিজ্ঞতা হয়েছে, নিজের মানুষজনের কাছে অনেক বেশি শান্তিতে থাকা সম্ভব দুরবস্থার ভিতরেও। কারণ আমি এখনই ডাক দিলে অসংখ্য আত্মীয় স্বজন ছুটে আসবে আমার কাছে, কিন্তু আমি যদি বিশ্বের শ্রেষ্ঠতম দেশে সবচেয়ে ভালো অবস্থায় থাকি, কিন্তু আমার দুঃসময়ে কাউকে কিন্তু আমি পাবো না, কারণ প্রত্যেকে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। শান্তির ডেফিনেশন আমার কাছে হলো এইটি। তবে হ্যাঁ, আমি এই থাকাটাকে কতটুকু গ্রহণযোগ্য মনে করি, গ্রহণযোগ্য এই জন্য যে আমি দেখতে পাই, বুঝতে পারি, চাইলেই এটাকে বদলানো সম্ভব এবং আন্তর্জাতিক মানে নেওয়ার সবচেয়ে সমস্ত সুযোগ সুবিধা রয়ে গেছে। আমরা সেই জিনিসগুলিকে নিয়ে যদি আলোচনা করি, এই যে তুমি শুরুতে একটি কথা বললে যে ঢাকার রাস্তার গাছগুলি বিবর্ণ, তুমি কি চিন্তা করতে পারো গত 4 বছর ধরে নিয়মিত টেলিভিশনে আমরা বলে যাচ্ছি যে এগুলিকে চাইলেই সতেজ সুন্দর করা সম্ভব, কিন্তু আমরা দেখতে পাই সিটি কর্পোরেশন বা বিভিন্ন প্রতিষ্ঠান ওই মাঝখানের আইল্যান্ড ব্রিক ভেঙে কংক্রিট করার ব্যাপারে আগ্রহ তাদের বেশি। কিন্তু চাইলেই যেটিকে সবুজ করা সম্ভব তার সহজ উপায়টি আমি বলে দিই। পুলিশের জল কামান আছে, সারা বছরে এই জল কামানটি কয়বার ব্যবহৃত হয়? ধরে নিই যে আমাদের কাছে অর্থ নাই যন্ত্রপাতি কেনার জন্য। ফায়ার ব্রিগেড আগুন না লাগা ছাড়া কতক্ষণ, কতবার, কত জায়গায় তারা এই আগুন নেভানোর মেশিনটিকে ব্যবহার করে, অর্থাৎ পানি ছিটানোর মেশিনটিকে ব্যবহার করে। আমরা গত 4 থেকে 5 বছর ধরে প্রতিনিয়ত বলছি, রাত 3টা থেকে 5টার মধ্যে, 4টার মধ্যে যদি 1 ঘন্টা বিভিন্ন রাস্তায়, প্রতিদিন বিভিন্ন রাস্তায়, এক এক দিন এক এক রাস্তায় যদি আর্টিফিশিয়াল রেন তারা তৈরি করেন, চাইলেই করতে পারেন। রাস্তার দুপাশ দিয়ে গাড়ি যাওয়ার সময় আকাশের দিকে বৃষ্টি দেবেন, সেই বৃষ্টিতে এই গাছের পাতাগুলি ধুয়ে যাবে। কারণটা কি? এই শীতকালে যখন রাস্তায় আমাদের যানবাহনগুলি চলে তার থেকে, এবং এগুলির 90% ফিটনেস নাই, অর্থাৎ ধোঁয়ার সাথে তেল বের হয়, সেই তেল সহ ধোঁয়া গাছের পাতাগুলিকে আচ্ছাদিত করে এই গাছগুলি থেকে, এবং তার উপরে ধুলা পড়ে ড্রাই সিজন হওয়ার কারণে। এই গাছগুলির ফটোসিনথেসিস যেটাকে বলে, তারা অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইডটা তারা টেনে নেয়। এই টেনে নেওয়া এবং অক্সিজেন দেওয়া প্রচন্ডভাবে বিঘ্নিত হয়। এই বিঘ্নিত হওয়ার কারণে, ফটোসিনথেসিস না হওয়ার কারণে ঢাকা শহরের মানুষের শ্বাসকষ্ট হয়, বিশেষ করে শিশুদের। এবং শ্বাসকষ্টের সবচেয়ে বড় প্রমাণ, তোমরা যদি যাও যে কোনো ফার্মেসিতে গেলে পারি শুনবা যে এখন আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ইনহেলার, অর্থাৎ শীতকালে ইনহেলার কয়েক হাজার গুণ বেশি বিক্রি হয়, অর্থাৎ শ্বাসকষ্টের জন্য ইনহেলার বিক্রি হয়। আমি মাঝে মাঝে বলি
যে ইনহেলার যারা ম্যানুফ্যাকচার করে তারাই কি এই কাজগুলিকে বন্ধ করে রেখেছে, না অন্য কারা ইনহেলার বিক্রি করার জন্য কি এই কাজটি করা হচ্ছে? বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে এই বায়ু দূষণ কোথায় কতখানি কখন হচ্ছে সেটি কিন্তু মাপা হচ্ছে প্রতিনিয়ত। শীতকালে প্রায় 80% বায়ু দূষিত হয়ে যায়, যেটা প্রত্যেক বিশেষ করে শিশু এবং বয়স্কদের। জি, আমি আমি আপনার কাছে আসবো। আপনি যে প্রসঙ্গ, জি আপনার কাছে আমি আসছি। জনাব স্থপতি মুবাশশির হোসেন, আমাদের সঙ্গে জনাব আতিকুল ইসলাম আছেন। নির্বাচনী প্রচারণার সময় ঢাকাকে সবুজ ঢাকা গড়ে তোলার একটি অঙ্গীকার আপনারও ছিল, কিন্তু এখন গাছগুলোই দেখলাম আমরা যে নিজেদের সবুজ তারা হারাতে বসেছে। কি বলবেন জনাব আতিকুল ইসলাম? জি, আমাদের এখানে আমাদের স্থপতি মুবাশশির ভাই আছেন। আমি ওনাকে স্বাগতম জানাই। যে কয়েকদিন আগে বাংলাদেশ স্থপতির যে ইলেকশন হয় ওখানে উনি জিতে এসেছেন, এবং আমরা মনে করি একটা সুবর্ণ সুযোগ যে ঢাকাকে সুন্দর করে সাজানোর জন্য কালেকটিভ ওয়েতে স্থপতি এবং সিটি কর্পোরেশন যদি একসাথে কাজ করতে পারে, স্থপতি ইনস্টিটিউট, তাহলে কিন্তু অনেক ধরনের আউট অফ দ্য বক্স কিন্তু চিন্তা করা যায়। এখানে আমাদের স্থপতি মুবাশশির সাহেব বলছিলেন যে গাছগুলা কিন্তু ধুলোয় 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 ওরাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে। এটা বাস্তবতা। আমাদের উন্নয়নমূলক কাজ হচ্ছে, বায়ু দূষণ, বিভিন্ন ব্রিকফিল্ড থেকে শুরু করে আমাদের কনস্ট্রাকশন থেকে শুরু করে আমাদের অন্যান্য যে বায়ু দূষণের যা যা মাত্রা আছে সবকিছু কিন্তু ঢাকার উপরে কিন্তু অ্যাটাক করেছে, এবং গতকাল কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট ছিল বায়ু দূষণের মাত্রা। এখন আমরা সিটি কর্পোরেশন কি করতে পারি? অফকোর্স অ্যাওয়ারনেস বিল্ড আপ একটি, আরেকটি হচ্ছে যে কথাটা বললেন আমাদের স্থপতি মুবাশশির সাহেব, যে পুলিশে কিন্তু জল কামান আছে। আমাদের কিন্তু সেই ধরনের স্প্রেইং করার জন্য পুলিশ বা ফায়ার ব্রিগেডে যেটা সেটা আমাদের কিন্তু নাই, বাস্তবতা। কিন্তু আমি লাস্ট টার্মে যখন ছিলাম, এই যে মুবাশশির সাহেবের কথা মতোই আমরা কিন্তু খুঁজেছি যে কোথায় এই ওয়াটার ক্যানন, যেটাকে জল কামান বলা হয়, সেটা পাওয়া যায়। কারণ আমরা যদি সিটি কর্পোরেশন থেকে যেরকম করে রাস্তায় আমরা ব্রাউজিং করেছি, ব্রাউজার দিয়ে কোভিড এর সময় ব্লিচিং পাউডার দিয়ে রাস্তায় রাস্তায় পানি ছিটিয়েছি বিভিন্ন অলিতে গলিতে, কিন্তু যদি আমাদের গাছে ছিটাতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ওয়াটার ক্যানন লাগবে। এবং এটা রিসার্চ করে আমি নগরবাসীকে বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে যে আমরা দুটো ওয়াটার ক্যানন এনেছি, এবং এটির উচ্চতা হচ্ছে 30 মিটার। এবং এটি কিন্তু স্থপতি মুবাশশির সাহেবের থেকে কিন্তু আমরা এই যে নলেজ গুলো শেয়ার করা, এটা করে নিয়ে এসেছি। কোভিড এর জন্য দেরি হচ্ছে, কারণ আমার টার্গেট ছিল যে এই নভেম্বর ডিসেম্বরে নিয়ে আসার জন্য। কোভিড এর সময় দেরিতে হচ্ছে, ওরা শিপমেন্ট করে দিয়েছে, এবং আমি আশা করছি এন্ড অফ জানুয়ারিতে কিন্তু এই মেশিন দুটো বাংলাদেশে চলে আসবে। এবং এটির মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা করব প্রত্যেক দিন ঢাকা শহরে সকাল থেকে যতক্ষণ পারা যায় এই ওয়াটার ক্যানন এর মাধ্যমে। এটির উচ্চতা কিন্তু 30 মিটার। 30 মিটার কিন্তু যথেষ্ট, কিন্তু প্রায় মোর দেন 4 ফিট। এবং এটি যখন আমরা ছিটাবো, এটি এই জন্যই কিন্তু ব্যবহার হয়, বায়ু দূষণের জন্যই কিন্তু ব্যবহার হয়। জি জনাব আতিকুল ইসলাম, যে দুটো মেশিন আনা হচ্ছে সেটা কি শুধু উত্তর সিটি কর্পোরেশনে ব্যবহার করা হবে, নাকি দক্ষিণ সিটি কর্পোরেশনও এটি ব্যবহার করার সুযোগ পাবে? দেখুন, এটা যেহেতু আমরা আনছি, এটা মেইনটেনেন্সের ব্যাপার আছে। এটা আমরা উত্তর সিটি কর্পোরেশন আমরা আনছি পরীক্ষামূলক ভাবে। আমি সাহস করে কিন্তু দুইটা মেশিন নিয়ে আসছি, এবং এটা 100% এটা ইউরোপিয়ান ব্র্যান্ড মেশিন। এবং এটির কাজই হচ্ছে আমরা যত পানি ছিটাবো আমাদের অন্যান্য দূষিত কণাগুলোকে সারফেস হয়ে নিচে পড়ে থাকবে, বাতাসটাকে আমরা যেন ফ্রেশ এয়ার করতে পারি। এই ধরনের একটা তো আমাদের মেকানিক্যাল পদ্ধতিতে, কিন্তু এখন সময় আসছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। আপনি জানেন যে আমি আরেকটা কাজ করছি, আমাদের ছাদ বাগান করতে চাচ্ছি। ঢাকা শহরে কিন্তু অক্সিজেন কিন্তু নেই, ফ্রেশ অক্সিজেন। এই ঢাকা শহরকে আমরা কিভাবে অক্সিজেন হাব করতে পারি, এজন্য প্রত্যেকটি ছাদে যারা ছাদ বাগান করবে তাদের জন্য 10% রিবেটের বন্দোবস্তের জন্য আমি প্রপোজালটা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি। মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরেই আমরা একটা কমিটি করে দিচ্ছি, যে কমিটিতে থাকবে এই নগরের পরিকল্পনাবিদের, আমাদের স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট থাকবে,
বাংলাদেশ পরিবেশবাদী থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, সবাই মিলে 11 জনের কমিটি, ওনারা যখন সার্টিফিকেট দিবে তারপরে কিন্তু আমরা সেই বাড়ির মালিককে 10% ট্যাক্স রিবেট দেওয়ার সার্টিফিকেট আমরা দিয়ে দিব এবং ট্যাক্স কিন্তু 10% রিবেট পাবে। এটি করতে চাচ্ছি এই জন্যই যে এই যে নগরের ধূলিকণা, নগর নিঃশ্বাস নিতে পারছি না আমরা, অট্টালিকা হয়ে গেছে। এগুলো কিন্তু এখন সময় আসছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, এবং এই অ্যাওয়ারনেসের সাথে যদি কিছুটা যে পুরস্কৃত করা যায়, যারা ছাদ বাগান করবে তাদেরকে আমরা এই ধরনের 10% রিবেট দিব, তাহলে কালেকটিভ ওয়েতে কিন্তু কাজগুলা হবে। একদিকে যে কোনো কুলার ছিটানোর জন্য মেশিন আনছি, ঠিক সেইভাবে আমরা এখন রিবেট দিব, তাহলে হবে কি জনগণ উৎসাহিত হবে। এবং আমি মনে করি আমার কাছে এখন প্রশ্ন এসেছে, আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি আমাদেরকে আপনারা মেয়র সাহেব কয়টা টব লাগালে আমরা রিবেট পাবো এটাও বলতে হবে। আমি বলেছি ওই কমিটি সিদ্ধান্ত দিয়ে দিই ছাদ বাগান কি ফর্মুলাতে হবে, কয়টা টব লাগালে রিবেট হবে, কিন্তু কিছুটা একটা দিতে হবে নগরবাসীকে, এবং আমরা সেই পথে আগাচ্ছি। কারণ এই শহরটা শুধু মেয়রের না, বা এই শহরটা মোফাজ্জল সাহেবের না, আমরা আছি দায়িত্বে। এই দায়িত্ব নিয়ে আমরা চাই কিছু কাজ করে দেওয়ার জন্য নগরবাসীকে। এই জন্য আপনি খেয়াল করবেন আমার চিফ ইঞ্জিনিয়ার কিন্তু কয়েকদিন আগে আমাদের স্টোকের ইনস্টিটিউটে গিয়েছিল, আমার সাথে কথা হয়েছে। আমরা যে খাল যেগুলো উদ্ধার করব, খালের দুই পাশে ওয়াকওয়ের সাথে সাথে কিন্তু গাছ লাগিয়ে দিব। যত বেশি গাছ লাগানো যাবে ঢাকা শহরের তাপমাত্রা কিন্তু তত বেশি কমানো যাবে, যত ছাদ বাগান করা যাবে তাপমাত্রা তত বেশি কমানো যাবে। তা না হলে দেখা যাচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফিল লাইক হয়ে যাচ্ছে কিন্তু 40 ডিগ্রি। এই ফিল লাইকটাকে আমরা যতটুকু পর্যন্ত কমাতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো, এবং নগরবাসীরও আমরা সহযোগিতা চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব স্থপতি মোবাশ্বের হোসেন, ছাদ বাগানের সঙ্গে বর্ষা মৌসুম এলে এডিস মশার বংশ বৃদ্ধির কোনো ঝুঁকি আছে কিনা? না, ওই যে মেয়র সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে সমন্বিতভাবে, অর্থাৎ শুধুমাত্র সিটি কর্পোরেশন জ্ঞানী গুণী পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞান যদি বিতরণ করে তাতে কিন্তু কাজ হবে না। এই জ্ঞানটা যাদের কাছে বিতরণ করা হচ্ছে তারা এটা কিভাবে গ্রহণ করছে, কতখানি গ্রহণ করছে, এইগুলি পর্যালোচনা করেই ধাপে ধাপে আমাদেরকে এই কাজটি করতে হবে। যেরকম আমার বাড়ির পাশে, আমি তো দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকি, আমি ছবি তুলে সিটি কর্পোরেশনকে দেখিয়েছি যে পুরানো আমলে যে বিল্ডিংটি বানানো হয়েছে তার সানশেডের উপরে যে সানশেডটি করা হয়েছে সেটি একটি ছোট্ট পাইপ দিয়ে পানি বের করার ব্যবস্থা করা হয়েছে। সেটি গত 10 বছর 15 বছরে পুরাটা বন্ধ হয়ে গেছে। ওখানে বৃষ্টি হওয়া মাত্রই প্রায় 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পানি জমে থাকে, যেখানে কাকড়া নিয়মিত পানি খায় এবং ওখানে মশা জমে। এটি গেল একটি দিক। ছাদ বাগান, এখন এইটা ওই বাড়ির মালিককে বুঝতে হবে যে এই পদ্ধতিটি এখন বাতিল, এটাকে আধুনিক অবস্থায় নিয়ে আসতে হবে যাতে বৃষ্টির পানি জমতে না পারে। ঠিক একইভাবে ছাদ বাগানে, আমরা ছাদ বাগান করছি, একটুখানি মানুষজনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যারা স্থপতি আছি, যারা এই ধরনের আর্টিফিশিয়াল জিনিসের উপরে গাছ লাগাচ্ছে, সেখানে কিন্তু তৈরি করা সম্ভব যে বাড়তি পানিটুক অবশ্যই ড্রেন আউট হয়ে যাবে। সেগুলি ড্রামে যদি হয়, ড্রামের একটা লেভেলে যদি আমি ফুটো করে দেই তাহলে পানিগুলি কিন্তু বের চলে যাবে। ছাদের ড্রেন গুলিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এডিস মশার সবচেয়ে বড় ঘটনা হলো টলটলে পানি, এবং পানিটি বেশ কিছুদিন জমে থাকে। কারণ আমরা দেখেছি যে কোনো বাড়িতে যদি বাথরুমে কমোড 4 দিন 5 দিন ব্যবহার না হয়, ফ্লাশ টানা না হয়, তাহলে সেখানেও এডিস মশা হচ্ছে। তাহলে সজাগ হতে হবে কিন্তু প্রত্যেকটি মানুষকে। আমরা এই সজাগ করার ব্যবস্থা করা এবং একই সাথে তাদেরকে আমাদের জানানো যে এইভাবে আপনি কাজ করলে পারে, এইভাবে আপনি ছাদ বাগানটি করলে পারে, আপনি এই পানি জমার হাত থেকে রক্ষা পাবেন। না, সেটি সচেতন করে না হয় করা গেল, কিন্তু ঢাকার যে খাল বা লেক রয়েছে সেখান থেকে যে উৎকট দুর্গন্ধ চলে আসে তা কি সচেতনতা দিয়ে দূর করা সম্ভব? না, আইনের কঠোর শাসনের বিকল্প নাই। দেখেন, পৃথিবীতে এমন কোন দেশের অস্তিত্ব আমি খুঁজে বের করতে পারি নাই আইন ছাড়া মানুষ জন্মগত ভাবেই ভালো মানুষ হয়েছে। হ্যাঁ, হয়েছে। বহু বছর আইনের কঠোর শাসনের পর পরের জেনারেশনরা বুঝেছে যে এটাই স্বাভাবিক, এটাই দৈনন্দিন জীবনের অংশ। যেরকম জাপানে গেলে আপনি দেখবেন কেউ ময়লা রাস্তায় ফেলছে না, ডাস্টবিনও নাই এখন।
জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন নাই, প্রত্যেকে তার পকেটে একটি আলাদা প্যাকেট রাখে, যার ভিতরে সে ময়লাগুলি ফেলে বাড়িতে নিয়ে যে ওইখানে ফেলে। তাহলে এই অবস্থাটা তৈরি করতে হলে প্রাথমিকভাবে আমাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সিঙ্গাপুর নিয়ে আমরা কথায় আমরা বলি আমরা বাংলাদেশকে, ঢাকা শহরকে সিঙ্গাপুর বানাতে চাই। আমি বলি সিঙ্গাপুর বানানোর দরকার নাই, সিঙ্গাপুর ওয়ার্স্ট দেন ঢাকা। আমার সৌভাগ্য হয়েছিল 73-74 সনে সিঙ্গাপুরে যাওয়ার। আমি তখন চিন্তাও করতে পারি নাই যে সেই সিঙ্গাপুর এখনকার সিঙ্গাপুর হবে, আর বাংলাদেশ যেখানে ছিল সেখানেই থাকবে। আমরা চাইলেই বাংলাদেশকে এই আইনের শাসনের মাধ্যমে, আমি আবারও বলবো, আইনের শাসন যেন এমন না হয় আমার সন্তান অন্যায় করবে, পানিশমেন্ট দেব আমার কাজের বুয়ার সন্তানকে, আমার সন্তান অন্যায় করলে পানিশমেন্ট তাকেই দিতে হবে। আমি যখন এই জিনিসটি এস্টাবলিশ করতে পারবো, আমি সরকারের কথাই বলছি, সরকার যদি সরকারি দলের অন্যায়কারীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়, তাহলে বাইরের অন্যান্য দল বুঝতে পারে যে তাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। সেই প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এই কাজটি করতে পারি। এখন আসেন যে শুধুমাত্র এই জায়গাটি নয়, যে ডেভেলপাররা কনস্ট্রাকশন করছে ঢাকা শহরে, আমরা একদম স্টাডি করে দেখেছি প্রায় প্রত্যেকটি বাড়ির বেসমেন্ট এখন করা হচ্ছে। বেসমেন্টে সারা বছর, শীতকাল বর্ষাকাল সারা বছর কনস্ট্রাকশন চলাকালীন যেহেতু কিউরিং করতে হয়, পানি বেসমেন্টে জমে থাকে। বেসমেন্টে যদি আপনারা যান দেখতে পাবেন মশা গিজ গিজ করছে, কিন্তু এটাকে সিটি কর্পোরেশন ছাড়াই এই ডেভেলপাররা তাদেরকে কিন্তু বাধ্য করা সম্ভব। তারা যদি একটু হালকা করে কেরোসিন স্প্রে করে, আর সিটি কর্পোরেশনের কাছে চাইলে এখনই তারা ওষুধ দেন, সেই ওষুধটি যদি নিয়মিত স্প্রে করেন, কারণ ওই পানিটি সরানো যাবে না, ওই পানিটি ব্যবহার করতে হয়, পানিটি ওখানে জমবে, কিন্তু যাতে মশা না হয় সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে। যে অনেক ধন্যবাদ জনাব আতিকুল ইসলাম। জনাব আতিকুল ইসলাম, বছরের পর বছর ধরেই মশা নিয়ে নগরবাসী অতিষ্ঠ, এই সংবাদটি সাংবাদিকদের করতে হয়, এবং এবারও বলতে হচ্ছে যে ঢাকা শহরে মশা বেড়েছে এখন, কেন? জি, আমি আপনাকে বলছি, আপনি মশা নিয়ে বলছেন, আমি একটু প্রথমে আসি। আপনি যেটা বলছিলেন যে ছাদ বাগান নিয়ে, এখানে কিন্তু আমি বলেছি আমাদের একটা কমিটি থাকবে। এই কমিটি যেরকম সার্টিফিকেটও দিবে, সেই কমিটি মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ছাদ বাগান ওনারাই কিন্তু পরিদর্শন করবে, এবং ছাদ বাগান পরিদর্শন করে ওনারাই যখন বলবে যে না এই ছাদ বাগানে পানি জমে আছে, তার মানে কি যে কমিটি থাকবে এই কমিটি কিন্তু সবাইকে নিয়ে কিন্তু একসাথে কাজ করবে। জনাব আতিকুল ইসলাম, শহর নজরদারি করার দায়িত্ব সিটি কর্পোরেশনের, আপনি সেই দায়িত্ব নাগরিক কমিটির উপর দিয়ে দিতে চান যে তারা বাড়ি ঘুরে ঘুরে দেখবে সব ঠিকঠাক চলছে কিনা? আমার কথাটা আমি শেষ করার পরে আপনি কিন্তু বুঝতে পারতেন। আমার কথা ছিল নগরে আমরা কিন্তু দায়িত্ব দেখব, কিন্তু সেই দায়িত্বটা যখন আমরা জনগণের কাছে যদি পৌঁছে দিতে পারি, এখানে কিন্তু সবাই কিন্তু মেয়রের ভূমিকা পালন করতে হবে কিন্তু। কারণ এই শহরটা শুধু মেয়রের না, এই শহরটা শুধু আপনার না, এই শহরটা শুধু মোফাজ্জল সাহেবের বাইস্থপতি না। এই ঢাকা শহরে আমরা সবাই জানি আমাদের যে ক্যাপাসিটি তার থেকে কিন্তু অনেক বেশি ক্যাপাসিটি এক, এবং প্রত্যেক দিন 12 থেকে 14,000 লোক কিন্তু ঢাকা সিটিতে আসছে। সেটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, আমাদের কানেক্টিভিটি রোড থেকে শুরু করে সবাই যেন কিভাবে ঢাকা শহরে না আসে, এটা হলো একদিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাজগুলো করে যাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের করতে হবে যে আমি কিন্তু কিছুদিনের মধ্যে আপনারা জানবেন যে 400 গজ বাই 400 গজ একটা অ্যাপস কিন্তু রেডি করছি। গতকাল কিন্তু আমরা একটা অ্যাপস ওপেন করে দিয়েছি। আর এটা 400 গজ 400 গজ 400 গজ 400 গজ কেন করছি? এই 400 গজ বাই 400 গজে আমরা একজন ভলেন্টিয়ার পাচ্ছি। এটি একজন মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, রিটায়ার্ড একজন পার্সন হতে পারে, যিনি একসময় খুব কাজ করতেন, উনি কোনো কাজ করছেন না, ভলেন্টিয়ারি। এরকম আমরা মিরপুরে 2 নম্বর ওয়ার্ডে, মিরপুর 4 নম্বর ওয়ার্ডে আমরা কাজটা করেছি মিরপুরে, এবং কয়েকটি ওয়ার্ডে খুব সাকসেসফুল হয়েছে। এটা কি যে আমরা মেশিন, অবশ্যই আমাদের সিটি কর্পোরেশন সকালবেলা ওষুধ ছিটানোর মেশিন আছে, আমাদের জনবল আছে, আমাদের কীটনাশক ওষুধ আছে, কিন্তু একটি অভাব কিন্তু এখনো আছে। যেহেতু সিটি অনেক বড়, এটি কিন্তু মনিটরিং করার জন্য, সুপারভিশন করার জন্য লোক কিন্তু কম আছে কিন্তু। এই জন্যই আমরা যেরকম অ্যাপসেট তৈরি করেছি, সেরকম 400 গজ বাই 400 গজ আমি ভলেন্টিয়ারকে দিয়ে দিচ্ছি, এবং ভলেন্টিয়ার কিন্তু পাচ্ছি আমরা। উনি কাজ হচ্ছে সকালবেলা লার্ভিসাইড ছিটাচ্ছেন নাকি যেই মশক কর্মী আছে তার 4 ঘন্টা, বিকালবেলা
অ্যাডেলটিসে ছিটাচ্ছে নাকি সেটি তদারকি করবে। আমাদের সিটি কর্পোরেশন লোক 400 গজ বা 400 গজের পরিষ্কার পরিচ্ছন্ন করছে নাকি, এই দায়িত্ব কিন্তু আমরা নগরবাসীকে দিয়ে দিচ্ছি। নগরবাসী ভলেন্টারি, তাহলে আমরা কমিউনিটি বেস পাবলিককে যদি ইনভলভ করা যায়, এর থেকে বড় নগর জি, সুবিধা কিন্তু আমরা পাবো না। খুবই ভালো উদ্যোগ যে যদি মানুষ যদি এর সঙ্গে যুক্ত হয়, জনাব আতিকুল ইসলাম, খুবই ভালো উদ্যোগ যে নাগরিকরা যদি যুক্ত হয় নজরদারি করতে, তাহলে সে কাজটা খুব ভালো হবে। কিন্তু নাগরিকদের হাতে কি সেই প্রযুক্তি আছে যে তারা বুঝতে পারবে যে সত্যি সত্যি ওষুধ দেওয়া হয়েছে, পানি নয়? কথা ধরে একটু বলতে চাই, প্রথমেই খেয়াল রাখতে হবে যে প্রায় প্রতিটি বাড়িতেই গৃহকর্তা বা গৃহকর্ত্রী বাড়ির সবকিছু দেখভাল করেন, কিন্তু বাড়িতে যে কয়জন ছেলে মেয়ে থাকে, কাজের বুয়া থাকে, প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। দায়িত্ব একটি যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু, যেমন একজন ছেলে বাথরুমে যে ফ্লাশ না টেনে যদি চলে আসে, এটার এফেক্ট কিন্তু বাড়ির সবাইকে ভুগতে হয়। অর্থাৎ তাকে ট্রেন করে ফেলতে হয়। মেয়র সাহেব যে কাজটির কথা বলেছেন, আমার মনে হয় এটি হওয়া উচিত। ওনারা কাজ করবেন, সেই কাজের সাথে আমরা সহযোগিতার হাত বাড়াবো, এবং লার্নিং প্রসেসটাও কিন্তু সিটি কর্পোরেশন থেকে আসতে হবে। ভালো মন্দ বোঝানোর দায়িত্বটা ওনাদেরকে নিতে হবে। সাথে আরেকটা ছোট্ট জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যেটির অভাব আমরা এগুলি স্টাডি করতে যে পাচ্ছি, আইনের অভাব। আইন কতগুলি কঠোর শাস্তি দেওয়ার অন দ্য স্পট, যে বেসমেন্টে পানি জমে মশা যদি হয়, সেইখানে যদি কঠোর শাস্তি না দেওয়া হয় এবং সেই শাস্তিগুলি মিডিয়াতে ভালোভাবে প্রচারিত হতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে 7 দিনের ভিতরে কোনো বেসমেন্ট আর মশা নাই, যে কোনো ডেভেলপার মশা নিজের চেষ্টায় তাড়াচ্ছে। এই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। মোবাশির ভাই কথা ধরে বলতে চাই, আজকে আমাদের যে সঞ্চালন করছেন, যে কয়দিন আগে আমাকে ফোন করলো আমাদের ডেভেলপার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, যে আতিক ভাই, আমার এক ডেভেলপারের বাড়ির সামনে থেকে আপনি 70 লক্ষ টাকার রড আপনি 5 লাখ টাকা নিলামে বিক্রি করে দিলেন। আমি বলি, আপনার ডেভেলপারকে বলেন যে রড গুলো কই রেখেছিল? বলে রড তো রেখেছিল রাস্তার উপরে। আর সোজা করতেছিল কোথায়? বলে রাস্তার উপরে। আপনার পাথর রাখছিল কোথায়? ড্রেনের উপরে। তাহলে এত বড় বড় ডেভেলপাররা যারা এক একটা বাড়ি, আমি কিন্তু গুলশানের ঘটনাই বলতেছি, গুলশানে পার স্কোয়ার ফিট বিক্রি হয় 30,000 টাকা করে পার স্কোয়ার ফিট, আর উনি আমার ড্রেন নষ্ট করে দিবে, আমার রড রাখবে, রাস্তা নষ্ট করে দিবে, এটি তাকিয়ে থাকে দেখবো, ওই দিন কিন্তু শেষ। আমরা প্রায় 6.5 কোটি টাকার ফাইন করেছি এই কয়দিনে। 6.5 কোটি টাকার ফাইন শুধু রডের জন্য। গত পরশু দিনও একটা নাম করে অ্যাপার্টমেন্টের ফোন এসছে, আমি কিন্তু দেখছি আমার কাছে অনেকে কিন্তু ফোন করছে, আমি জানি আমি ফোনটা করলে কিন্তু ওই কাজটা হবে না। ম্যাজিস্ট্রেট আমাকে বললো স্যার ফাইন করে দিয়েছি আমি। তারপরে ফোন করে বললাম, হ্যালো ভাই কি চান? বলে, আতিক ভাই আমার তো অনেক ক্লোজ ফ্রেন্ড, আপনি তার রড তো আপনি ফাইন করেছেন এবং ওইখানকার যে ইঞ্জিনিয়ার তাকে আপনি অ্যারেস্ট করেছেন। আমি যে অ্যারেস্ট করতে হবে, ফাইন করতে হবে, যে কথা কোনো, আজকে যত উন্নত তত দেশ ওই ফাইন ছাড়া আর এই জেল যারা কিন্তু উন্নত হয় নাই। সুতরাং আজকে সময় এসছে আমাদেরকে এই ফাইন করার জন্য। আপনি কোনোদিন শুনেছেন আপনারা যে এডিস মশার জন্য আমি 6টা চিরুনি অভিযান করেছি, এখন পর্যন্ত ফাইন করেছি 1.5 কোটি টাকা। আমি অবশ্য বলছি আমাদের এলজিডি মন্ত্রণালয়ে, আমি চিঠি লিখছি একটা, যে ফাইনের টাকাটা কিন্তু গভর্নমেন্টের কোষাগারে চলে যায়, এটা আমি সিটি কর্পোরেশন পাই না। তা আমি যদি ফাইন করি তাহলে তো আমি তো লোকদের যদি কিছু একটা পার্সেন্টেজ দিই, টাকা দিই, ওরা কিন্তু উৎসাহিত বোধ করে। আজকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন, আমি বলছি ভাই এই 1.5 কোটি টাকার থেকে আমাকে 75% দিল তো বা 50% দিল তো আমরা কিছুটা ফান্ড আমাদের সিটি কর্পোরেশনে আসে, বাট গভর্নমেন্টের কোষাগারে যায়। কিন্তু আমার কথা হচ্ছিল, কোনোদিন কি শুনেছেন আজকে যে ভাসানটাকে যে রাস্তাটা আছে 120 ফিট আর মাটি কাটায় আসলো 100 ফিট, এটা দুই রাস্তার মাঝখানে ছোট্ট একটি রাস্তা, মাত্র 300 মিটার। 300 মিটার পার হতে সময় লাগতো 1 ঘন্টা। আপনারা যে কেউ মাটি কাটা থেকে ভাসানটাকে যান, এখানে আমাদের কাউন্সিলরের বাসা ছিল। ওই কাউন্সিলর গত 10 বছর যাবত কিন্তু উনি কাউন্সিলরই হয় এবং কাউন্সিলর হিসাবে উনি কিন্তু নমিনেশন পান এবং ভোটও পান। আমি কাউন্সিলর বাড়ি ভেঙে দিয়েছি 6 তলা বিল্ডিং। এখন কিন্তু এই সুযোগ নাই যে সব বিল্ডিং ভাঙবো, আমি কাউন্সিলর বা আমি রাজনৈতিক ব্যক্তি আমার বিল্ডিং ভাঙবে না, এটি কিন্তু এই মেয়র, আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছে, 5 বছর আমি ক্ষমতায় না দায়িত্ব পালন করতে আসছি। কিন্তু খালের পাশে 3 তলা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে এবং আগামী 4 মাস মোবাশির ভাইয়ের কাছে আমরা গিয়েছি,
আমরা সিএস দাগ অনুযায়ী আমরা ডিজিটাল সার্ভে করছি, এর মধ্যে যার যার সিএস দাগের মধ্যে যারই ঘর থাকবে না কেন আমরা কিন্তু ভেঙে দিতে বাধ্য হব, কারণ কাউকে না কাউকে তো ভাঙতে হবেই। সুতরাং আইন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা ভাসানটাকের ওই 300 ফিট রাস্তা ভেঙে এখন ওটাকে কিন্তু 300 মিটার রাস্তা ভেঙে আমরা এটাকে চওড়া করেছি। কাউন্সিলরের বাড়ি ভেঙেছি, 64টা বাড়ি ভাঙ্গা পড়েছে। সুতরাং আমরা মনে করি রড নিলাম শুরু হয়েছে। এডিস মশার যদি লার্ভা পাওয়া যায় সেই বাড়িতে নিলাম শুরু হয়েছে, এবং আমরা মনে করি এইভাবে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বাউনিয়াতে ইব্রাহিমপুরে আমি অনুরোধ করব, আমি একদিন নিজেও আপনাদেরকে 16 নম্বর ওয়ার্ডে আমি সকল মালিকদের সাথে মিটিং করেছি যে আপনারা ইব্রাহিমপুর একটা সুন্দর একটা জায়গা, সবাই 8 ফিট 9 ফিট সব জায়গা, তারপরে সবাইকে ডাক দিয়ে সবাইকে রাজি করালাম যে সবাই কিন্তু তাদের বাড়ি কিন্তু ভেঙে নিজেরাই কিন্তু ভেঙে এখন বড় করছে। পাবলিক যখন ইনভলভ হবে তখন কিন্তু কাজটা খুব ইজি হয়ে যায় সকলের জন্য। আজকে যখন জনসাধারণ আমাদের সাথে এগিয়ে আসবে, বিশেষ করে এই যে আমি যে রাস্তাটা তৈরি করলাম, আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সকল অঙ্গ সংগঠন কিন্তু এগিয়ে আসছে, কারণ আওয়ামী লীগের বা ছাত্রলীগের যারা কাজ করতে, যুবলীগের বা আমাদের স্বেচ্ছাসেবক লীগের, ওরা কিন্তু সব ইয়াং, ওদের মাথায় কিন্তু সব ইয়াং জেনারেশন তারা মিষ্টি কিনছে, মিষ্টি কিনে তারা আমাকে মিষ্টি খাওয়াইছে। কারণটা কি? এটা তাদের দাবি ছিল। আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমার একটু বিরতি নিতে হচ্ছে। কথা অ্যাড করে নেই, জি বলুন। একটু কথা এক আধা মিনিট বলুন। জি, এই রাস্তাটি প্রশস্ত করার পিছনে কিন্তু মেয়র সাহেবের ব্যক্তিগত উদ্যোগ একটা আছে। উনি প্রায় মোর দেন 30 লাখ টাকা দিয়ে ওই বাড়িটি কিনে নিয়ে রাস্তাটি প্রশস্ত করে ফেলেছেন ওনার ব্যক্তিগত ফান্ড থেকে, যে তথ্যটি আমার কাছে আছে। তা আমার মনে হয় এখানে মেয়র সাহেবরা যখন নিজেরাই আগ্রহ দেখান তার এলাকাকে উন্নত করতে চান, সেখানে আমাদের সবসময় তার সহযোগিতার হাত বাড়ানো উচিত এবং এটা গ্রহণযোগ্য একটা অবস্থায় নিয়ে যাবে। জি, একটা বিরতি নিচ্ছি আমরা। বিরতি থেকে ফিরে এসে বড় স্কেলের যে দুর্ভোগগুলো মানুষের রয়েছে, এই যেমন বর্ষাকালে জলাবদ্ধতা, খালগুলোর পানিতে দুর্গন্ধ, পানি সরবরাহ ইত্যাদি ইত্যাদি যেসব জনদুর্ভোগগুলো রয়েছে, সেসব বিষয় নিয়ে আমরা মাননীয় মেয়রের বক্তব্য শুনবো। আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ আছেন, তার কাছেও আমরা বক্তব্য শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমরা আলোচনা করছিলাম ঢাকা শহরের হাল হকিকত নিয়ে। জনাব আতিকুল ইসলাম, যে প্রসঙ্গ আমরা টেনে এনেছি যে ঢাকার যে খাল, দুটি খালের মালিকানা আপনাদের হাতে দিয়েছে, এখন অন্যান্য যে খালগুলো আছে সেগুলোর পানি পরিষ্কার নয়। বিশেষ করে হাতির ঝিলের পানির গুণগত মান নিয়েও প্রশ্ন আছে, এবং জলাবদ্ধতা থেকে সত্যি সত্যি নগরবাসী মুক্তি পাবে কিনা সে নিয়ে সংশয় তো রয়েই গেল। তাহলে এগুলো তো বেশ বড় বড় সমস্যা। আপনি অনেকগুলো সমাধানের কথা বললেন, এ নিয়ে আপনার কি ভাবনা? দেখুন, অবশ্যই হাতির ঝিল যেটা আছে লেকটা, হাতির ঝিল লেক, বাড়িধারা লেক, বনানী লেক, এগুলো যদিও এখনো রাজুকের কাছেই আছে, বাট তারপরেও বিশেষ করে আমাদের যে বড় লোক অভিজাত এলাকা, যেটাকে বলে অভিজাত এলাকা, গুলশান বাড়িধারা, তাদের নিজের বাড়িতে যে সেফটি ট্যাঙ্ক থাকার কথা, সেফটি ট্যাঙ্ক কিন্তু অনেক ছোট্ট একটা সেফটি ট্যাঙ্ক তারা বানিয়েছে দেখার জন্য, কাজ করার জন্য হলে কিন্তু তাদের বাড়ির সেফটি ট্যাঙ্কের কানেক্টিভিটি মানুষের বর্জ্যটা কিন্তু লেকের মধ্যে চলে যাচ্ছে। কোন লেকে যাচ্ছে? গুলশান লেক। কোন লেকে যাচ্ছে? বাড়িধারা লেকে। অবশ্যই আমাদের এখন প্রজেক্ট হচ্ছে, দাসের কান্দিতে প্রজেক্ট হচ্ছে। এই প্রজেক্ট হওয়ার পরে কিন্তু এটি সোয়ারেজ নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে দাসের কান্দিতে। কিন্তু আমার কথা হচ্ছে এই সেফটি ট্যাঙ্ক যেটা আছে, এটি কেন এখন কিন্তু অনেক বায়োলজিক্যাল সেফটি ট্যাঙ্ক কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু হচ্ছে। এই সেপটিক ট্যাঙ্ক যেটা আছে, এগুলো বিভিন্ন বাড়িতে হচ্ছে, বায়োলজিক্যাল সেপটিক ট্যাঙ্ক গুলা হচ্ছে, কিন্তু আমরা সেদিকে কিন্তু নজর দিচ্ছি না। শুধু আপনাকে সুন্দর কথা বলেছেন। আমি কয়দিন আগে মাছ ছাড়তে গিয়েছিলাম এই লেক গুলাতে, আমাদের ফিশারিজ ডিপার্টমেন্টের সাথে বসছিলাম, কিন্তু ওনারা বললো, স্যার এই লেক গুলাতে যে পরিমাণ অ্যামোনিয়া আছে, মাছ ছাড়লে একটি মাছও কিন্তু বাঁচবে না। অর্থাৎ এই লেকগুলাকে অবশ্যই আমাদের ঠিক করতে হবে। তবে একটি ভরসা হচ্ছে, আপনি জানাতে চাই, আমি যতটুকু পর্যন্ত শুনেছি এবং আমার সাথে কথা হয়েছে, যে আমাদের
এই হাতির ঝিলে আমাদের কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট কাজটা শুরু হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট এবং হাতির ঝিলে যে ওয়াটার ট্রিটমেন্টটা করা যায়, অবশ্যই হাতির ঝিলের চিত্র কিন্তু সম্পূর্ণভাবে পাল্টিয়ে যাবে। কিন্তু এরপর শুধু হাতির ঝিল করলে হবে না, আমাদের ঢাকা শহরের টোটাল খালগুলো নিয়েও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমি যখন ইব্রাহিমপুর খাল উদ্ধার করতে গেলাম, বিভিন্ন বাসা বাড়ির থেকে শত শত লাইন, এটা সেফটি, এটা আমাদের যেটাকে বলা হয় পয় নিষ্কাশন বর্জ্য যেটা আছে সেটির লাইনও, বাথরুমের লাইন, সকল লাইন কিন্তু ডিরেক্ট খালের মধ্যে দিয়ে দিয়েছে। এটি হতে পারবে না। যার যার বাড়িতে তাদের সেপটিক ট্যাঙ্ক করতে হবে এবং তার দায়িত্ব তাকেই নিতে হবে। কারণ আপনার বাড়ির দায়িত্ব আপনি যেরকম নেবেন না, আমার বাড়ির দায়িত্ব কিন্তু আমি নেব না। আমার বাড়ির দায়িত্ব আমাকে নিতে হবে, আপনার বাড়ির দায়িত্ব তাকেই নিতে হবে। আপনারা খুব ইজি প্রসেসে এই লেকের খালের মধ্যে ফেলে দিবেন, লেকের মধ্যে ফেলে দিবেন, এটি মোটেই কাম্য না। অ্যাটলিস্ট আমি কাউকে পারমিশন দিব না এখন থেকে। আমি এখন একটা মেসেজ দিতে চাই সবাইকে, এখন থেকে আপনারা এই খালের মধ্যে, লেকের মধ্যে আপনাদের বাড়ির বর্জ্য ফেলা প্রত্যাহার করুন, পরিহার করুন এখন থেকে। নালে কিন্তু সেই লাইনে আমি কিন্তু দিব না খালের মধ্যে অথবা লেকের মধ্যে ফেলতে। মেসেজ কিন্তু দিয়ে দিলাম আজকে আপনার মাধ্যমে, ভেরি স্ট্রিক্ট মেসেজ। কারণ আপনি কিভাবে সেফটি ট্যাঙ্ক করবেন, অনেক আধুনিক প্রযুক্তি কিন্তু আছে। আপনাদের বাসায়, বড় বড় বাড়িতে অনেক আধুনিক প্রযুক্তির গাড়ি যদি নিয়ে আসতে পারেন, আপনারা চালাতে পারেন, আপনাদের পয়ও সেই বাড়ি ধারা আর গুলশান লেকে পড়বে, এটি হতে দেওয়া যাবে না। এই মেসেজটা কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে দিতে চাই। জি, জনাব স্থপতি মুবাশির হোসেন, আমি এটার উপরে একটু আলাপ করতে চাই। আমি আরেকটু ক্লিয়ার করতে চাই যে এলাকায় সুয়ারেজ লাইন নাই, অর্থাৎ লাইন বিহীন যে জায়গা, সেখানে সবসময় এবং ধানমন্ডি গুলশানের শুরু থেকেই সেপটিক ট্যাঙ্ক এবং সেপটিক ট্যাঙ্কের ওভারফ্লো পানিটা সোপ অয়েলের মাধ্যমে কুয়া করা হতো। কুয়ার ভিতরে কুয়া, বালু এগুলি থাকতো, এইখানে পানিটি জমতো এবং এটা আস্তে আস্তে ফিল্টার হয়ে মাটির নিচে চলে যেত। এই সোপ অয়েলের পয়সা বাঁচানোর জন্য এবং সেপটিক ট্যাঙ্ক 4 বছর 5 বছর পরে ক্লিন করতে হয়। ক্লিন করার ব্যবস্থা আছে এবং সিটি কর্পোরেশনের যে গাড়ি আছে সাকশন মেশিন, এটা দিয়ে প্রত্যেকটা সেপটিক ট্যাঙ্ক ক্লিন করানো সম্ভব। একটা অ্যামাউন্ট দিয়ে দিলে পরে সিটি কর্পোরেশন ক্লিন করে দিবে। অর্থাৎ এই সিটি কর্পোরেশনদেরকে দিয়ে ক্লিন করানো দায়িত্ব না নেওয়া মানে এটা করার সময় নাই বা করতে চাই না। আর সোকোয়েল করতে যাব, তাতে তো আমার 10,000 টাকা বাঁচবে। সোকোয়েলের বদলে ওই সোকোয়েলের লাইনটা নিয়ে যায় প্রত্যেকে করে কি, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের ওভারফ্লোটা সোকোয়েলের পরিবর্তে তারা লেকে, নদীতে, খালে এইসব জায়গায় পৌঁছায় দেয়। এই জায়গাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে এবং চাইলে পারে 7 দিনের ভিতরে এই খালের পানির চেহারা পরিবর্তন করা সম্ভব, যদি আমরা প্রত্যেককে আমরা বাধ্য করতে পারি ফাইন করে করে। তাহলে এই সেপটিক ট্যাঙ্ক এবং সোকয়েলের মাধ্যমেই প্রত্যেকটা বাড়ির পয় নিষ্কাশন আধুনিক অবস্থায় নিজেরাই করে আনতে পারবে এবং দ্যাট উইল সেভ देयर লাইফ, সেভ देयर ক্যানেল এন্ড এভরিথিং। আমার একটু জানার একটু কৌতূহল আছে। এই কৌতূহল হলো যে বাড়িগুলো তো অনেক আগে বানানো হয়ে গেছে, এখন নতুন করে এই সেপটিক ট্যাঙ্ক ঠিকঠাক করার সুযোগ আছে কিনা, তাতে খরচ কেমন পড়বে? প্রথম কথা আমি জানাই, উনি যদি 100% জায়গা দখল করে বাড়ি না বানান, যেটা সম্পূর্ণ বেআইনিটাকে শুদ্ধ করা অনেক কষ্ট। আধুনিক যে বাড়িগুলি হয়েছে সেগুলির মোস্ট অফ দা বাড়ির নিচতলা ফাঁকা। পুরানো যে বাড়িগুলি আছে তা নিয়ম মেনে যেগুলি করা, দেয়ালের সাথে 5 ফিটের মতন জায়গা গ্যাপ আছে। এই 5 ফিট গ্যাপের ভিতরেই সেপটিক ট্যাঙ্ক এবং সোকয়েল করা সম্ভব। এই সোকয়েল একটির জায়গায় যদি আমি 2টি করি, এগুলি খুব বেশি খরচ না, 70-80 হাজার থেকে 1 লাখ টাকার মতন খরচ করবে, কিন্তু ইট উইল পে ইউ ব্যাক। আমি যদি 2 মাসে 2 বার ওই বাড়িতে 2 লক্ষ টাকা ফাইন করি, ওই ফাইনের পয়সা দিয়ে সে এখন এই কাজটি করে ফেলতে পারে। না, নতুন করে খোঁড়াখুড়ি করতে গেলে ভবন হেলে পড়া, ভবন ভেঙে পড়া, এসব ঘটবে কি? অল্প ডেপথে করতে হয়। এটা ফাউন্ডেশনের নিচ পর্যন্ত যাওয়ারই দরকার পড়বে না, ফাউন্ডেশনের উপরই, যেটা পরে ফিল আপ করা হয়েছে বিল্ডিং করার পর, সেই জায়গাতেই করা সম্ভব। আর নিচ তলা যদি ফাঁকা থাকে, পার্কিং এর ফ্যাসিলিটিস থাকে, সেখানে আমরা 2-3টা জিনিস করার কথা বলছি। সেইখানে
ওই টালিগুলি তুলে, গ্রাউন্ড ফ্লোরের গাড়ি রাখার ব্রিকগুলি তুলে, ওইখানে একটা হলো এই সেপটিক ট্যাঙ্ক স্টোক অয়েল, যদি সুয়েরেজ লাইন ওই রাস্তায় না থাকে তাহলে, সুয়েরেজ লাইন যেখানে আছে সেখানে কিন্তু এই প্রবলেম নাই, সেখানে সুয়েরেজে এই জিনিসগুলি চলে যাচ্ছে, সেখানে সেপটিক ট্যাঙ্কের দরকার পড়ে না। কিন্তু যেখানে সুয়েরেজ নাই, এটা রাজুকের দায়িত্ব ছিল, যেখানে সুয়েরেজ সিস্টেম নাই, রাজুক প্ল্যান পাস করানোর সময় বাধ্যতামূলক ভাবে ওখানে নকশায় বলে দেওয়া লাগতো এত বাই এত সুয়েরেজ সেপটিক ট্যাঙ্ক বানাতে হবে, এই কয়টা স্টোক অয়েল বানাতে হবে, যেখানে এই জিনিসগুলি পলিউশন করবে না। এইখানে অপরিণামদর্শিতার কারণে এই কাজগুলি হয়েছে। এই কাজগুলো করতে বের হয়ে আসার জন্য কঠোর ব্যবস্থা জনাব স্থপতি নিতে হবে। মোবাশ্বের হোসেন, এই কাজগুলো করতে বাড়ির মালিকদের ঢাকা শহরে কয়টি সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হবে? কত দিনের ভিতরে সেই অনুমতি পাওয়া যাবে? সবগুলি অনুমতি হলো রাজুকের কাছ থেকে নাও। রাজুকের কাছে রাজুকের কাছে যখন আমরা অনুমতি এবং মেইনটেনেন্সের কথা বলি, রাজুকের একটাই শব্দ, গত 15 বছর এরশাদ সাহেবের পর থেকে এই শব্দ উচ্চারিত হচ্ছে, আমাদের লোকবল নাই। আমি ওনাদেরকে বহুবার জিজ্ঞেস করেছি, আপনার লোকবল নাই, তাহলে জমির ব্যবসা করার সময় সরকারকে বলেন না কেন যে আমাদের লোকবল নাই, আমরা জমির ব্যবসা করতে পারবো না? ফ্লাইওভার বানানোর জন্য 4-5টা প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে টেক্কা দিয়ে আপনি ফ্লাইওভার বানান, তখন কেন বলেন না আপনার লোকবল নাই? আপনার দায়িত্ব হলো রেগুলেটরি বডি এবং অনুমোদন দেওয়া, সেই কাজের ভিতরে রাখেন, না হলে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে দেন। অনেক ধন্যবাদ। যেমন হস্তান্তর হয়েছে, রাজুকেও হস্তান্তর করতে হবে, এর বিকল্প নাই। জি, জনাব আতিকুল ইসলাম, ধীরে ধীরে রাজধানী ঢাকার সড়ক বদলে যাচ্ছে এবং এই বদলে যাওয়া দৃশ্যগুলো দৃশ্যমান হচ্ছে, যেমন ইউটার্ন তৈরি করা, আরো নানান কিছু, কিন্তু তারপরেও যানজট দূর হচ্ছে না কেন বলুন তো দেখি? দেখুন, এটা তো আমরা সবাই জানি যে আমাদের ঢাকা শহরের ওভার ক্যাপাসিটি হয়ে গেছে। 25% রাস্তা আমাদের থাকা দরকার ছিল রাস্তার জন্য, সেই রাস্তাও কিন্তু নেই আমাদের। সুতরাং আমাদের এখন কি করতে, পাবলিক ট্রান্সপোর্টকে বাড়াতে হবে। আপনারা জানেন যে আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই কিন্তু চেষ্টা, মুফাসসর সাহেবরাই কিন্তু ছিলেন, ওনারা কিন্তু কাজ করেছে বাস রুট ফ্র্যাঞ্চাইজ নিয়ে। এগুলো কোনদিন চিন্তা ভাবনাই কিন্তু করা হয়নি, এটা কোনো চিন্তা ভাবনাই করা হয়নি। এরপরে ঢাকা শহরে একে রোড কমানোর জন্য, জ্যাম কমানোর জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে। আমার সাথে গত 4 দিন আগে আমাদের মেট্রো 5 নিয়ে কিভাবে আমাদের গাবতলী বাস স্ট্যান্ড থেকে আপ টু ভাটারা পর্যন্ত কিভাবে আন্ডার মেট্রো রেল হবে, সেটিরও কিন্তু প্রজেক্ট ডাইরেক্টর থেকে শুরু করে সবাই কিন্তু জাপানিজরা কিন্তু আমার কাছে এসছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে। অর্থাৎ 2028 সালের মধ্যে গাবতলীর থেকে ভাটারা পর্যন্ত আপনার আসতে টোটাল এখন যদি লাগে প্রায় 1.5 ঘন্টার মতন, তখন কিন্তু লাগবে ম্যাক্সিমাম 4টা স্টেশন, 5টা স্টেশনে আমি দেখলাম ভাটারা পর্যন্ত। অর্থাৎ আমেরিকান এমবাসির অপোজিটে ভাটারা থানায়, যে থানার পাশে আসতে গাবতলীর থেকে আপনার লাগবে অনলি 12 মিনিট লাগবে। সুতরাং কাজ কিন্তু হচ্ছে এবং আন্ডার সবগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড হচ্ছে, কারণ উপরে অনেক বাড়ি ঘর আছে, সেগুলো ভাঙ্গার জন্য আমরা দেখলাম যে পয়সা দিতে হবে, আন্ডারগ্রাউন্ড করে ফেললে কিন্তু অনেক সুবিধা আছে। সুতরাং কাজ কিন্তু, আমরা বলতে চাই, কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। একদিকে আমরাই তো যা যা করেছি, আমরাই তো করেছি, আমরা কোনো কিছুই মানি না। আমাদের একটা পরিবারে 5 জন জন্য 5টা গাড়ি থাকে, টাকা আছে, গাড়ি কিনে ফেলছি, কিন্তু রোড তো নাই, এটাই বাস্তবতা। তাই আমরা জোর দিচ্ছি এখন পাবলিক ট্রান্সপোর্টের উপরে। এবং আপনারা দেখেছেন যে আমরা 2 মেয়র, দক্ষিণী মেয়র, আমরা গত 10 তারিখে আমরা কিন্তু ভিজিট করেছি। এই যে দেখো, বাস কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনা যাচ্ছে, বাসগুলো কি, এটা তো বিকল্প নাই, তো আনতেই হবে। এবং আমরা বাস মালিকদের সাথে কথা বলেছি, ওনারাও কিন্তু রাজি হয়েছে, 16টা পয়েন্টে মুফাসসর ভাইরা কিন্তু ছিলেন আনিসুলকের সাথে, 16টা পয়েন্ট সালাউদ্দিন সাহেব ছিলেন, সবাই ছিলেন। আমরা 16টা পয়েন্ট নিয়ে কথা বলছি, ওরা এগ্রি করেছে। এবং আমরা তো বলেছি যে ঘাটের চর, মোহাম্মদপুর ঘাটের চর থেকে মতিঝিল পর্যন্ত আমরা প্রথম পরীক্ষামূলকভাবে এখানে প্রায় 19টি বাসের মালিকরা আছে, একটা কোম্পানির মাধ্যমে এটা আমরা শুরু করতে যাচ্ছি। শুরু কিন্তু করতেই হবে, প্রথম একবার শুরুটা করাতে পারলে এরপরে পর্যায়ক্রমে কিন্তু সবাই আসবে। 1, 2 হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডে কেন ইন্টার ডিস্ট্রিক্টের বাস ঢুকে? মহাখালী বাস স্ট্যান্ড হবে অনলি ইন্টারসিটির জন্য, গাবতলী হবে ইন্টারসিটির জন্য, নট ইন্টার ডিস্ট্রিক্ট।
এখানে ইন্টার ডিস্ট্রিক্টের বাস এবং ইন্টার সিটির বাস দুটাই কিন্তু কম্পিটিশন লেগে লেগে একটার পিছনে একটা দিয়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে শোনা রাস্তা যাচ্ছিল কিন্তু সিটি জ্যাম কর্পোরেশন অনেকগুলো বাস আনবে। না ভাই, আমরা এই বাসের ব্যবসাতে এখন আমরা অনেক পাবলিক কোম্পানি আছে, ওরাই আনুক। এই যে কথাটা বললেন আমাদের মুবাশশির সাহেব, আমরা কিন্তু ব্যবসা করতে আসি নাই, কিন্তু এখানে নগরের সেবা দিতে এসছি এখানে। এটি পরবর্তী জমায় আপনি বাস নিয়ে আসেন। এখন আমরা বলতেছি যে বাসগুলো আসবে ইট শুড বি দ্য ইলেকট্রিক্যাল বাস, আমরা ডিজেল বা অকটেনের বাস আমরা আনতে চাই না। কারণ অলওয়েজ আপগ্রেড, হোল ওয়ার্ল্ডে কি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু 2040 সালে কিন্তু উন্নত বিশ্বে আমরা পার রাখবো। সুতরাং এখন থেকে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ মেট্রো রেল যদি হয়, এলিভেটেড এক্সপ্রেস হয়, বাস রুট ফ্র্যাঞ্চাইজ যেটা আমরা হাতে নিয়েছি, আমি আবারও স্মরণ করছি কিন্তু আমাদের প্রয়াত আনিস ভাই সহ মুবাশশির সাহেব কিন্তু কাজটা করেছেন। আমরা কিন্তু ইউটার্ন গুলো একটি কথা বলে রাখি, ইউটার্ন কিন্তু এখনো শেষ হয় নাই। বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে ইউটার্নের সুফল তো পাচ্ছে না। ইউটার্নের সুফল কিন্তু আমরা পেয়েছি উত্তরাতে এপিবিএন এর সামনে, আমরা পেয়েছি রাজলক্ষ্মীর সামনে, আমরা পেয়েছি কাওলাতে। আমাদের আরো 4টা ইউলুপ শেষ হবে, তারপরে কিন্তু পূর্ণাঙ্গ সুবিধা পাবে জনগণ। সুতরাং আমরা একদিনও বসে নাই, আমরা কাজ করছি। আমরা দেখে আসছি যে আমাদের ইন্টার ডিস্ট্রিক্টের বাসগুলা, ময়মনসিংহ রুটের বাসগুলা কোথায় থাকবে। আমরা দেখে এসছি আমাদের বগুড়া থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে বাসগুলা আছে ওগুলো হেমায়তপুরে থাকবে। আমরা সেইভাবে কিন্তু কাজগুলা করছি একটার পরে একটা। এবং হয়েছে কি শহরটা তো আনপ্ল্যান, যদি প্ল্যান শহর হতো এত চ্যালেঞ্জ কিন্তু থাকতো না। এই আনপ্ল্যান থেকে প্ল্যান করতে গেলে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ। এবং আমি মনে করি এখন সময় আসছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ভাষানটাকে কাউন্সিলরের বাড়ি কিন্তু ভেঙে দিয়েছি। এবং আমরা পর্যায়ক্রমে এই কাজগুলোকে আমরা করব। জি, অনেক অনেক ধন্যবাদ। আমার হাতে আর 1 মিনিট সময় আছে। জনাব স্থপতি মুবাশশির হোসেন, আপনার শেষ কথাগুলো শুনে আমরা আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করব। ধন্যবাদ। রুট ফ্র্যাঞ্চাইজের বিকল্প কিছু নাই। রুট ফ্র্যাঞ্চাইজ খুব ইন্টারেস্টিং জিনিস। বাস মালিকদেরকে আমরা হিসাব করে বুঝিয়ে দিয়েছি, আপনি এখন দৈনিক যত টাকা আয় করেন, আপনারা যদি 10 জন 12 জন বা 20 জন মিলে যদি একটা কোম্পানির আন্ডারে সবগুলি বাস নিয়ে আসেন একই রঙের, তাহলে আপনার আয় বৃদ্ধি পাবে, ব্যয় কমে যাবে। এটা খুবই সুন্দর একটা সিস্টেম। আর পৃথিবীর বোধহয় একটা মাত্র শহর ঢাকা শহর যেখানে সারা বাংলাদেশের যানবাহন ঢাকা শহরের পেটের ভিতর দিয়ে যাতায়াত করে। এগুলিকে ঢাকা শহরের বাইরে নিয়ে যেতে হবে। ঢাকা শহরে যে বাসগুলি আসবে ঢাকা শহরের এন্ড পজিশনে সুন্দর স্টেশনের মতন ওইখানে থাকবে, ওইখান থেকে মানুষ ঢাকা শহরের ভিতরের গাড়ির মাধ্যমে যাতায়াত করবে। এটি হলো একটি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা হিসাব করে দেখেছি এবং সিঙ্গাপুরে যে কাজটি তারা শুরু করে ফেলেছে, এই বাস যদি মানুষ বিনা পয়সাতেও চড়তে পারে সুন্দর বাসে, তাতেও সরকারের লাভ। কারণ অন্যান্য ক্ষেত্রে তার যে ব্যয় হয়, যে তেল খরচ হয়, প্রতিটি মানুষ তার ব্যক্তিগত গাড়ি শুধু ছুটির দিন ব্যবহার করবে। আর এই ট্রান্সপোর্ট যেগুলি আসবে রুট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে, প্রত্যেকটি মানুষ তার অফিসে যাবে মেট্রো রেল বা এই বাসগুলিতে। এই কাজটি যদি আমরা করাতে পারি, এবং এটা করানো সম্ভব, এটা আমাদের ক্ষমতার মধ্যে আছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ নগর বিশ্লেষক স্থপতি জনাব মুবাশশির হোসেন, অনেক ধন্যবাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম, আপনাদের দুজনকে। আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সেই 1-11 নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, তিনি সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে থাকবেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক সভাপতি এফবিসিসিআই এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মিন্টু এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি AK আজাদ আমাদের সঙ্গে যোগ দেবেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। 1-11, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2007 সালের সেই দিনটিতে কি ঘটেছিল বাংলাদেশ, এবং তারপরের 2 বছর সেনা সমর্থিত একটি সরকারের শাসনকাল, যে শাসনকালের সময়ে অনেক অনেক ঘটনার সাক্ষী এদেশের মানুষ। এখনও রাজনীতিবিদদের অনেকেই যখন আলোচনায় খুব তুঙ্গে ওঠে, তখন নানা রকম আশঙ্কার কথা যখন জনগণকে তারা বলতে চান, তখন তারা বলেন যে 1-11 আশঙ্কা তারা করেন। এই 1-11 সেই সময়ের সেই দিনটিকে স্মরণে রেখে
আমরা শুরু করছি আজকের SSRM জনতন্ত্র গণতন্ত্র। আমি আনোয়ার সাদি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। আমার সঙ্গে রয়েছেন সাবেক মন্ত্রী রাজনীতিবিদ জনাব ব্যারিস্টার নাজমুল হুদা। আমার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ মিন্টু, এবং আমার সঙ্গে রয়েছেন FBCCI এর সাবেক সভাপতি জনাব AK আজাদ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। জনাব অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। বর্তমান যে প্রেক্ষাপট, দেশে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার আগে একটু বলি যে বহু বছর পরে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক পরিচিত মুখ, যারা খুব দুঃসময়ে সংকটে আমরা কাছাকাছি থেকেছি, তাদেরকে দেখতে পাচ্ছি। মিন্টু ভাই আছেন, আমাদের ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব আছেন, তারপরে AK আজাদ সাহেব আছেন। AK আজাদ সাহেবের সাথে সরাসরি দেখা হয়নি সেই সময়, কিন্তু তিনিও একজন বন্দী ছিলেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখনকার কথা বলছেন সেই প্রেক্ষাপটে, ১/১১ প্রেক্ষাপটে দেখুন, ১/১১ যে ঘটনাটা ঘটেছিল সেই সময়ের থেকে, সে সময় তো সেনাবাহিনীর একটা অংশ, পুরো সেনাবাহিনী নয় কিংবা পুরো গোয়েন্দা সংস্থাও নয়, সেনাবাহিনীর একটা বিশেষ অংশ এই বাংলাদেশে একটা একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার চাপিয়ে দিয়েছিল এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাকিস্তানে যেমন পারভেজ মোশাররফের 12 বছরের শাসন চলেছিল, অনেকটা সে ধরনেরই শাসন সেই সময় তারা প্রবর্তন করবার চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টাটা সফল হয়নি এবং শেষ পর্যন্ত বাংলাদেশে আবার একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এসছে এবং সেই ধারাবাহিকতায় এখন বর্তমানের অবস্থাটায় আছি। ১/১১ কথা আপনি যেমনটা বলেছেন যে যখনই সংকট আসে, রাজনৈতিক সংকট, দেশের সংকট, তখনই মানুষ সেই ১/১১ কথা ভাবে যে আবার আরেকটা সেনা শাসন আবার আসবে কিনা, চাপিয়ে দেওয়া হবে কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়, সে সংখ্যা তো থাকেই, সবসময় থাকে সে সময়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের অবস্থারও পরিবর্তন হয়েছে অনেক। এটা ঠিক যে বাংলাদেশে যেভাবে আমরা গণতন্ত্রকে দেখতে চাই, যেভাবে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো থাকা দরকার, সেটা কিন্তু নেই, সেটা একেবারে পরিষ্কার, সেটা নেই। কিন্তু তার সেই জন্য আমি আবার সেই ১/১১ সেই আগের ১/১১ সময় এসে গেছে এবং সেই ধরনের কিছু একটা ঘটতে পারে, সেটাও আমার কাছে মনে হয় না। কয়েকটা কারণে মনে হয় না, এই জন্যই যে ১/১১ থেকে শিক্ষা রাজনীতিবিদরা একেবারে নেননি তা নয়, কারণ এরপরে পার্লামেন্টে বেশ কিছু আইন হয়েছে, যেমন এইভাবে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে আইন হয়েছে, শক্ত আইন এবং শক্ত শাস্তির কথাও আছে। কিন্তু এটাও সাথে সাথে ঠিক, সেই সমস্ত শাস্তি হোক কিংবা আইন হোক, সেগুলোকে তো যারা আসে ক্ষমতায় তারা পরোয়াও করে না। তারপরেও আরেকটা দিক হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই যে একটা, আমি যে অবস্থাটার কথা বললাম, মানে গণতন্ত্রের প্রশ্নে, সে অবস্থার মধ্যেও কিন্তু বাংলাদেশ বিপুলভাবে এগিয়েছে নানা ক্ষেত্রে এবং সেটা শুধু বাংলাদেশ নয়, আমাদের সারা পৃথিবীর নজরেও এসেছে। এবং মানুষের যে অবস্থা, আমি সেই ১/১১ সময় আপনাদের মনে আছে যে আমরা তো শিক্ষক কারাগারে ছিলাম এবং সে সময় আমি একটা দিনলিপিও লিখে ফেলেছিলাম। আজকে সেই দিনলিপি পড়তে গিয়ে দেখলাম যে সেখানে চালের দরের কথা আছে এই সময়ের মধ্যে, মানে ওই সময়, এবং সেখানে চালের দর যে অনেক বেড়ে গেছে, মানুষের খুব সংকটে পড়েছে, সেই সমস্ত কথা আছে। কিন্তু সেই সব বিচারে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের যে অবস্থার পরিবর্তনও কিন্তু হয়েছে, বৈষয়িক পরিবর্তন, তাদের থাকা খাওয়া কষ্ট, মঙ্গা কিংবা দুর্ভিক্ষ, সেগুলোর বিচারে বাংলাদেশ এগিয়েছে নানাভাবে। সুতরাং একেবারে সেই অবস্থার মধ্যে পড়েছে বাংলাদেশ, সেটা কিন্তু আমার কাছে মনে হয় না। জি, আমি আপনার কাছে আবার আসবো। যারা ব্যারিস্টার নাজমুল হুদা, ১/১১ থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা শিক্ষা নিয়েছেন, এই কথাটি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলছেন, আপনি কি তার সঙ্গে একমত? শিক্ষা নিয়েছেন, শিক্ষা নেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বর্তমান রাজনীতি একটা সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকে এখন পরিচালিত হচ্ছে।
বর্তমান রাজনীতিতে রাজনীতি বলতে কিছু নেই, এটা অকপটে স্বীকার করতে হবে। যে যা কিছু বলুক না কেন, আমরা সাধারণত আমরা রাজনীতিবিদরা বেসিক্যালি বাই নেচার আমরা একটু হিপোক্রেট হই। আমরা সবসময় রুল অফ লর কথা বলি, কিন্তু রুল অফ লতে বিশ্বাস করি না। একই রকম ভাবে আমরা ডেমোক্রেসির নানান ধরনের কথা বলে থাকি, কিন্তু ডেমোক্রেসি আমরা সেখানে সেভাবে অনুশীলন করি না। আজকে আনোয়ার হোসেন সাহেব একটা অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেভাবে নেই। আমি মনে করি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এক এক করে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, নাই বললে চলবে না, কারণ এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের কি অবস্থা, বিভিন্নভাবে যে দলীয়করণ হচ্ছে, সেই দলীয়করণ তো কেউ অস্বীকার করতে পারবে না। আমি এটাও স্বীকার করতে চাই যে এটা ঠিক, দেশ এগিয়েছে, দেশ যথেষ্ট উন্নয়নের দিকে গেছে, অনেক উন্নতি হয়েছে, আমাদের জিডিপি ডেফিনেটলি হ্যাজ রাইজেন আপ। কিন্তু মেইন কথাটা হচ্ছে এটা করতে যে অবশ্যই অনেক সময় অনেক রকমের মৌলিক অধিকারকে সাপ্রেস রাখতে হবে, সেদিক থেকে এটা একটা জাস্টিফিকেশন আছে। আমরা আজ ভুলে গেছি কবে সেই লাস্ট হরতাল হয়েছে, কবে বিক্ষোভ বা রাজপথ উত্তপ্ত হয়ে সেই লাঠি মিছিল বা কোনটা কখন হয়েছে আমরা কিন্তু রীতিমতো ভুলে গেছি। এবং এটা ভোলার কারণ হচ্ছে যিনি এই দেশ পরিচালনা করছেন, শক্ত হাতে তিনি সেই দেশ পরিচালনার ভার নিয়েছেন, এবং এটা নিয়েছেন একটিমাত্র কারণে, উনি এখানে প্রায়োরিটি যেটা দিয়েছেন সেটা হচ্ছে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে, এবং সেখানে কোনো বাধা তিনি মানবেন না, এবং যে ধরনের বাধা সম্মুখীন হবে সেটাকে তাকে কঠোরভাবে দমন করে তাকে এগিয়ে যেতে হবে। আমরা ঠিক সেই পর্যায়ে কিন্তু এখন আছি। আমি মনে করি, আমি হাজারভাবে বলি আমার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, ভোটের অধিকার নাই, কিচ্ছু আসে যায় না, কারণ এগুলো না থাকলেও চলবে। এখন যেটা দরকার সেটা হচ্ছে দেশকে এগিয়ে যেতে হবে এবং দেশের উন্নয়নে বিরাট বড় একটা অবদান রাখতে হবে, এবং সেটা আমরা দেখি। জি, আমি আপনার কাছে আসবো, আপনার কাছে অবশ্যই আসবো। যারা ব্যারিস্টার নাজমুল হুদা বলছেন যে ভোটের অধিকার না থাকলেও চলবে, এখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় কথা। জনাব আব্দুল আল মিন্টু, কি বলবেন আপনি? আমি তো প্রথমে আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাই, অনেকদিন পরে দেখলাম ওনাকে, আমরা একসাথে জেলে ছিলাম। তবে আমি হুদা ভাইয়ের কথাতে একটু বিস্মিত। আমি এরপরে কথা বলতে পারবো কিনা এটাও বুঝতেছি না। উনি বলল যে উন্নয়নের জন্য মৌলিক অধিকারকে সাপ্রেস করা অনেক সময় ঠিক আছে। এটা হুদা ভাই থেকে শোনাটা আমার জন্য একটু বিস্ময়কর। আমি এটা মনে করি না, কোনোদিনই মনে করবো না। আমি করি উন্নয়নের জন্য গণতন্ত্র না, গণতন্ত্রের জন্য উন্নয়ন। এটা নিয়ে আমাদের ভিতরে একটা বিবাদ হতে পারে যে কতটুকু উন্নয়নের জন্য, কতটুকু আপনি নির্বাচনে মানুষ আসা লাগবে না। তারপরে আবার আনোয়ার ভাই একটা কথা বললো যে আমি 111 সরকারকে আমিও মনে করি অসাংবিধানিক, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি সংবিধানের মাধ্যমে ক্ষমতা আসার নামে প্রহসন করে ক্ষমতা এসে সবকিছু অসাংবিধানিক করবেন আর সেটাকে বোধে বলবেন, এটাও একদম মানুষের মৌলিক নীতির পরিপন্থী। আমি মনে করি যে মানুষের মৌলিক অধিকার হরণ কোনোভাবেই সমর্থনযোগ্য না, কোনো কিছুর বিনিময়ে সমর্থনযোগ্য না। দেখেন ওনারা তো, আনোয়ার ভাই তো লাকি, উনি শুধু একবারই জেলে গেছে 111। আমি কিন্তু এই সাংবিধানিক সরকার যারা বলে তাদের এমনও জেলে গেছে, কিন্তু আমার নামে কোনো চার্জ আনা নাই। জেলে নিছে, 4 মাস ধরে রাখছে, নির্বাচন শেষ, 7 দিন পরে আবার আমি বাইরে গেছি। তো আমি এখানে সবাই শিক্ষিত, তো ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই। তবে উন্নয়নের নামে গণতান্ত্রিক অধিকার হরণ, উন্নয়নের নামে মৌলিক অধিকার হরণ, উন্নয়নের নামে প্রতিষ্ঠানগুলা ধ্বংস করা, উন্নয়নের নামে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, এটা কোনোভাবেই কোনো মানে লোকের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত না এবং উচিত নয়, এবং এটা সম্ভব না। এটা আপনি বলতে পারেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করে অসাংবিধানিকভাবে আমার মৌলিক অধিকার হরণ করবে, তা আমার তো কিছু করার নাই। আমাকে জেলে নিয়ে গেছে, আমি কি করতে পারছি ভাই? আমাদের থেকে টাকা নিয়ে গেছে, যখন 111 সময় জেলে নিতে জোর করে ধরে টাকা নিয়ে গেছে,
ওদের টাকা না দিলে বেল বন্ড দিবে না। তো আমি বুঝলাম যে সেই সরকার অবৈধ। তো এখন কি হলো ভাই, এটা তো বৈধ সরকার বলে, তো বৈধ সরকার আমাদের থেকে নেওয়া অবৈধভাবে নেওয়া টাকাটা কেন ফেরত দেয় না, এটারও আমি একটা যুক্তি ওনাদের থেকে চাই। যখন ওনারা বলতেছে তাহলে উন্নয়নের নামে আমার টাকাও চুরি করবে সরকার, আমাকে জোর করে আমার থেকে চাঁদা নিয়ে যাবে, ডাকাতের ভিতরে আর এই সরকারের সাথে কি সম্পর্ক? যদি একটা নাগরিক তার থেকে যদি জোরপূর্বক টাকা নিয়ে দেয়, সে টাকা ফেরত না দেয় অন্য সরকার, তাহলে এদেরকে আমি কি বলবো ভাই? তো আমি মোট কথা তো আমার এই যে ওনারা যতই সাংবিধানিক 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 চিৎকার দেখ, সংবিধান কারে কয়, সংবিধান কিভাবে প্রতিপালিত হয়, এগুলি ওনাদেরও জানা আছে, আমারও জানা আছে, আরো নাগরিকদের জানা আছে। দুই, কোন উন্নয়নের নামে আমার মৌলিক অধিকার হরণ করবে, সেই উন্নয়ন বাংলাদেশের জনগণ চায় না। ওনারা জোর করে বলতে পারবে বলুক, কিন্তু অতএব আমি চাই বাংলাদেশে ভালো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, যেই সরকার আমার প্রতিটি মৌলিক অধিকার নিশ্চিত করবেন, আমার আইনের শাসন নিশ্চিত করবেন, আইনের অধিকারগুলো নিশ্চিত করবেন, আইন সমভাবে প্রয়োগ করবে, নট এক পার্টির জন্য আইন প্রয়োগ করবে আরেক পার্টির জন্য আইন প্রয়োগ করবে না। ওরকম সরকার যতই সাংবিধানিক হোক, আমি মনে করি না এটা দেশের জন্য মঙ্গলজনক। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব এ কে আজাদ, ঐতিহাসিকভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ১/১১ সরকার নামে যা পরিচিত, তারা যেভাবে মূল্যায়িত হওয়ার কথা ছিল সেভাবে কি মূল্যায়িত হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, ১/১১ সরকার তো বলেছেন ১/১১ সরকার, যেটা ছিল একটা মানে অন্যায় করে যেভাবে আমাদের ব্যবসায়ীদেরকে হয়রানি করেছে। আমি হয়তো জেলে ছিলাম না, কিন্তু আমার ভাই বন্ধু আব্দুল আল মিন্টু সহ অনেকেই সেই সময় কারাগারে ছিলেন, এবং জোর জবরদস্তি করে যেভাবে তাদের কোর্টকে ইনফ্লুয়েন্স করে তাদের নিরীহ মানুষকে শাস্তি দিয়েছে, তাদের কাছে জোর করে আমাদের কাছে টাকা নিয়েছে, এটাতে কিভাবে আমরা এই সরকারকে একটা বৈধ বা কি বলেন আপনি স্বীকৃতি দিতে পারি? এটা তো টোটালি এটা একটা মূল একটা কালো আইনের সরকার ছিল এই সময়কার, আমি বলবো। জি, না কিন্তু আপনাদের তো সে বিষয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছে যে টাকা আপনাদের কাছে নিয়েছিল, সেটি ফেরানোর ব্যাপারে কোনো উদ্যোগ আপনারা পাননি এখনো? না, আমাদের কাছে যে টাকাগুলো নিয়েছে, দেখুন, আমরা তো আর স্বেচ্ছায় কোনো টাকা দেইনি, আমাদেরকে টাকা দিতে বাধ্য করা হয়েছিল সেদিন, জমা না দিলে, যেটা মিন্টু ভাই কারেক্টলি বলেছেন, টাকা না দিলে বেল বন্ড দিবে না। আবার টাকা নিয়ে ওখানে গোয়েন্দা সংস্থারা অফিসে নিয়ে তাদের করতে অত্যাচার করা, নির্যাতন করা হয়েছে, এবং নির্যাতন করতে তখন তো মানুষের লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মানি, তখন তার টাকার দিকে চিন্তা করে না। কিন্তু এখন দেশে একটা গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের সকলের প্রত্যাশা, যে সময় জুলুম করে টাকা নেওয়া হয়েছে, সেই জুলুমকে তো আর আমরা বৈধতা দিতে পারি না। জুলুম সবসময় জুলুমই। তো সেই আমি মনে করি আমাদের সেই প্রাপ্য টাকাগুলো সবাই ফেরত দেওয়া উচিত। সবকিছুর তো একটা আইনি প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্র আইনের মাধ্যমে চলে। এই টাকা যদি আপনাদের ফেরত পাওয়ার মতো হয়, তাহলে আপনারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা পেতে পারতেন, তাই নয় কি? এখন আইনে তো আমাদের সবসময় আইনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় না। এখানে তো একটা রাষ্ট্র, একটা চলমান, একটা গতিশীল, একটা জবাবদিহিতার সরকার। এই সরকারের কাছে তো আমাদের প্রায় তো আমরা তো আবেদন করেছি, এবং হাইকোর্ট তো রায় হয়েছে আমাদের পক্ষে, এবং সুপ্রিম কোর্টেও আমার খুব সম্ভব রায় হয়ে গেছে, কিন্তু তারপরেও তো আমরা পাচ্ছি না। তো সেই জায়গাগুলো তো আমি মনে করি সরকার সুবিবেচনা করা উচিত, যাতে আমাদের নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, এবং সেখানে রাষ্ট্র যখন সেটা দিতে পারেনি, তখনই কিন্তু কোর্টের আশ্রয় নিয়েছে আমরা, কোর্টও রায় দিয়েছে, তারপরও আমরা কেন পাচ্ছি না, এটা আমাদের কাছে বোধগম্য না। একটা এক পশলা বিতর্ক হয়ে গেল ব্যারিস্টার নাজমুল হুদা এবং যারা আব্দুল আল মিন্টুর ভেতরে। বিতর্কের বিষয় হলো যে উন্নয়নের জন্য মৌলিক অধিকার কিছুটা কম হলেও ব্যারিস্টার নাজমুল হুদা মনে করছেন ঠিক আছে, কিন্তু জনাব আব্দুল আল মিন্টু বলছেন যে না, সেটি মোটেও ঠিক নয়, মৌলিক অধিকার সবসময় রাখতে হবে। আপনার কি মত জনাব এ কে আজাদ? অ্যাকচুয়ালি মৌলিক অধিকার তো সবসময়, এটা তো একটা রাষ্ট্রের বা একটা ব্যক্তির, এটা তার মৌলিক অধিকার, তো আপনি এটা নিতে পারেন, একটা মানুষের তখন আর কিছু থাকে না। মৌলিক অধিকার যখন হরণ হয়ে যায়, তখন তো তার আর ব্যক্তি হিসেবে বেঁচে থাকা অর্থহীন হয়ে যায়।
এটা যে জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেজন্য আমরা প্রত্যেকটা নাগরিক আজকে আমরা বেঁচে আছি তো মৌলিক অধিকার নিয়ে। আর সেটাই যখন থাকে তখন মানুষ হিসেবে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে যায়। তবে কখনো কি কারণে মৌলিক অধিকার হরণ হচ্ছে ওই ব্যাপারগুলো আলোচনার ব্যাপার রয়েছে। কোন কোন ব্যাপারে মৌলিক এটা আমাদের জিজ্ঞাসা। জনাব ব্যারিস্টার জি, জনাব ব্যারিস্টার নাজমুল হুদা, মৌলিক অধিকার প্রশ্নে আপনার সঙ্গে জনাব আব্দুল আউয়াল মিন্টু এবং জনাব এ কে আজাদ একমত নন, কি বলবেন আপনি? না, একমত ওনারা হলেন কি না হলেন সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে মৌলিক অধিকার কিন্তু শুধুমাত্র টাকা ফিরে পাওয়ার অধিকার না, কিংবা কি বলে যে পলিটিক্যাল অধিকার না। মৌলিক অধিকার অলসো ইট ইনক্লুডস অর্থনৈতিক অধিকার, এটা বেঁচে থাকার অধিকার, অন্ন বস্ত্র, তারপর কি বলে স্বাস্থ্য, বিভিন্ন মৌলিক যে চাহিদা সেগুলি পূরণের অধিকার। এই সমস্ত অধিকার কি নেই? এগুলো আছে। আমার কথা হচ্ছে যে বর্তমানে রাজনীতি, যে রাজনীতি সহিংস রূপ নেয়, যে রাজনীতি আন্দোলনের রূপ নিয়ে দেশে একটা ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করে, এটাই আমাদের ইতিহাস। আমরা এ পর্যন্ত এটাই দেখে এসেছি। এদেশের পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থান, এদেশের বিদ্বেষপূর্ণ অবস্থান, প্রতিহিংসার রাজনীতি, এটা দেশকে এত বছর পূর্তিতেও আমরা কোনো একটা পর্যায়ে এসে পৌঁছতে পারি নাই। বিকজ অফ দিস আমরা হয়তো নিজেরাই সেটার জন্য দায়ী, কিন্তু এটা অকপটে স্বীকার করতে হবে যে পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানের কারণে আজ দেশ যেখানে একটা বিরাট বড় আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হতে পারত, আজকে আমরা সেটা হতে পারি নাই। এখন যে কথা বললেন আব্দুল আউয়াল মিন্টু সাহেব যে এটা গ্রহণযোগ্য না, কেন গ্রহণযোগ্য কেন হবে না? লোকজন কি চায় না পদ্মা সেতুটা হোক? লোকজন কি চায় না কর্ণফুলী টানেলটা হোক? লোকজন কি চায় না একটা মেট্রো রেল চালু হোক? এগুলো কিসের? এটা কি কোনো অধিকার সংরক্ষণ করছে না জনগণের? জি, আমি সমস্ত কিছু কিন্তু অধিকারী। আমি আপনার কাছে আসছি, আমাকে বিরতিতে যেতে হবে। তার আগে আমি জনাব আব্দুল আউয়াল মিন্টুর কাছে একটু শুনতে চাই। মুখোমুখি অবস্থানের কারণে বাংলাদেশ আত্মনির্ভরশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি, এবং আরেকটি কথা জনাব ব্যারিস্টার নাজমুল হুদা বলছেন, টাকা ফেরত পাওয়ার অধিকারই মৌলিক অধিকার নয়। আমি উনি অ্যাটর্নি মানুষ, ওনার সাথে এগুলি নিয়ে আমি কথা বলার এত প্রয়োজন মনে করি না। আমি মনে করি উনি যে কথাগুলো বলতেছে এটা মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলতেছে। টাকা তো সামান্য একটা ইস্যু। টাকার যেহেতু আমি কি আমার স্বাতন্ত্রিক যে অধিকারগুলো আমার আছে, আমি কি ঠিকমতো বিচার পাচ্ছি এদেশে? আমি কি পুলিশের কাছে গেলে একটা ন্যায় বিচার পাচ্ছি? জুডিশিয়ারি গেলে ন্যায় বিচার পাচ্ছি আমি? আমার তো মনে হয় না ভাই। আপনি পাচ্ছেন না, অন্যরা সবাই পাচ্ছে না। তো সেটা কি অধিকার যদি সমভাবে প্রয়োগ না হয়, তাহলে সেটা কি গণতান্ত্রিক হইলো? এটা সাংবিধানিক হইলো? আপনি বলেন। শুধুমাত্র একটা শ্রেণী রাজনীতিবিদরা তাদের অধিকার হয়তো পাচ্ছে না, কিন্তু সমগ্র বাংলাদেশের যারা জনগণ, তারা কি দেশের বিচার পাচ্ছে না? দেশের জনগণ, হুদা ভাই, দেশের জনগণকে আপনি যতটুকু চিনেন তার থেকে কিন্তু আব্দুল আউয়াল মিন্টু কম চিনে না। দেশের জনগণকে বিক্রি করবেন না আমাদের কাছে। এই ভুয়া কথা বলি আপনি সেটা জনগণের কাছে আপনি এটা বিক্রি করতে যাবেন না। আপনি নিজের মতামত বলেন, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু লিসেন। কিন্তু জনগণ নিয়ে তো মতামত না, জনগণের কথা আপনি বললেন না, আপনার মুখে এটা শোভা পায় না। না, কেন না? আমি 20 বছরের সংসদ সদস্য, প্রথমেই 20 বছরের সংসদ সদস্য আমি। বলছেন, প্রথমেই আপনি বলছেন যে জনগণের মৌলিক অধিকার থাকা মানে দরকার নাই সবসময়। না, আপনি মৌলিক অধিকারের ডেফিনিশনটা জানতে হবে। মৌলিক অধিকার মানে ভোটের অধিকারই না শুধু। মৌলিক অধিকার মানে ভোটের অধিকারই না শুধু। আপনি যদি মৌলিক অধিকার নিয়ে শুধুমাত্র অর্থের অধিকার আর ভোটের অধিকার মনে করেন, দ্যাট ইজ নট অনলি মৌলিক অধিকার। আরে ভাই, যত অধিকার আপনি জানেন তার থেকে কম অধিকার আমি বুঝি না। আমি ঠিক আছে, ভালো বুঝেন আপনি, ভালো, সেটা ঠিক আছে। মানুষের অধিকার বলতে সব অধিকারের কথা বলতেছি, আপনি বরং একচেটিয়া বলতেছেন। অতএব এগুলি জনগণকে বিভ্রান্ত করতে যাবেন না। এগুলি বহুত বিভ্রান্ত করছেন আপনারা রাজনীতিবিদেরা। দয়া করে হন, আপনি এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। জি, আপনার বিভ্রান্ত আমরা করি না, আপনারা করছেন। ব্যবসায়ীরা যেদিন থেকে সংসদে গেছে সেদিন থেকে জাতি বিভ্রান্তি। ব্যবসায়ীতে আসবে, রাজনীতিবিদরা যখন এরকম আপনাদের মতো রাজনীতিবিদ যখন চুরি করে, লুণ্ঠন করে দেশের সম্পদ, তখন তো ব্যবসায়ীরা আসবে, আর কে আসবে? না, ব্যবসায়ী তো অন্যভাবে চুরি করে, চুরি তারাও করে। ব্যবসায়ীরা চুরি করে না আমি তো বলতেছি না। এটা এই আপনার চুরি করা বা না করা
নৈতিক বা অনৈতিক এটা কোনো একক গোষ্ঠীর ব্যাপার না। একটা কথা আছে বাংলাদেশে যে মাছ পচে মাথা থেকে, অতএব রাজনীতিবিদেরা হলো দেশের মাথা। যখন দেশের মাথা পচা আরম্ভ করে সব অঙ্গ প্রত্যঙ্গ পচা আরম্ভ করবে। তো আমি কাউকে ভালো বলতেছি না, খারাপও বলতেছি না, কিন্তু আমি চাই না যে আমাদের মতো লোক এসে টিভিতে মানুষকে বিভ্রান্ত করুক, এটাই আমি চাই। না না, আপনি আপনার মতামত, এটা বিভ্রান্ত যে করছি এটা আপনার মতামত। আমি বিভ্রান্ত করছি কি না করছি এটা জনগণই জানে, এটা জনগণ। ভাই আমি নিজে যেখানে বিভ্রান্ত হচ্ছি, আমি নিজে যখন বিভ্রান্ত হচ্ছি, এদেশের 90% মিন্টু ভাই আপনি বিভ্রান্ত হবেন না। আপনি শুধু আপনি একটু ভিতরে আপনার কিছু দুঃখ আছে, কারণ দাবিদ আওয়াল সে বেচারা নির্বাচনে যেতে নাই, কারণ তাকে জিততে দেওয়া হয় নাই। এটা এটা অকপটে স্বীকার করার মতো সৎসাহস আমার আছে, এবং সেই রাজনৈতিক অধিকারটাই হয়তো খর্ব হচ্ছে, যেটা বিভিন্নভাবে সমাজকে কলুষিত করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস যে আজকে যদি অকপটে এই রাজনৈতিক অধিকারটা থাকতো, তাহলে আপনি কিন্তু সেই মুখ থুবড়ে এখনো পড়ে থাকতেন। কারণ রাজপথ উত্তপ্ত থাকতো, রাজপথে হিংসা চলতো, প্রতিহিংসা চলতো, মুখোমুখি চলতো, পাল্টাপাল্টি চলতো, সহিংসতা চলতো, সংঘাতপূর্ণ রাজনীতি আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যেত। এটা তো হয়েছে, এটা আমাদের পাস্ট হিস্ট্রি। সো লেট আস নট ফরগেট অ্যাবাউট ইট। হ্যাঁ, আমরা জানি এই সরকার যদি একটা বিরতির সময় হলো জনাব ব্যারিস্টার নাজমুল হুদা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমি, বিরতির পর ফিরে এসে সবার বক্তব্য আবারও শুনবো। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব অধ্যাপক আনোয়ার হোসেন, এই যে নাগরিক অধিকার, মৌলিক অধিকার এবং উন্নয়ন, এই প্রসঙ্গে আপনার কি মন্তব্য? আপনার জন্য 1.5 মিনিট, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। একটু আগে শুধু শুরু করার আগে মিন্টু ভাই বলছিলেন যে আমি একটু লাকি, বোধহয় একবারই গিয়েছি। মিন্টু ভাই, আমি একটু স্মরণ করিয়ে দিই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা যোগদান করার 1 বছর যায় নাই। আমি কিন্তু কারাগারে গিয়েছি, এবং 5 বছর ওই যেটাতে কর্নেল তাহেরের ফাঁসির রায় হলো, সেইখানে আমার 12 বছরের সাজা, 5 বছর কিন্তু আমি জেলখানায় ছিলাম। যাই হোক, তো যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্য দিয়ে কয়েকটা মানে খুবই কঠিন সত্য তো বেরিয়ে এলো, যে আমাদের বাংলাদেশে এক অর্থে যেটা আমাদের হুদা ভাই বলছিলেন, রাজনীতি তো আসলে নেই, রাজনীতি অন্তর্হিত। রাজনৈতিক দলগুলোর যেমন ধরুন আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এবং সত্যিকারের একটা যে বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সেগুলোর প্রবক্তা হচ্ছে তারা, এবং তার সঙ্গে পরে যুক্ত হয়ে গিয়েছিল সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। সেগুলো যদি এখন বিচার বিবেচনা করি, তাহলেও দেখবো যে আওয়ামী লীগ সেগুলো থেকে কত দূরেই না সরে গেছে। আর অন্যান্য দলগুলোর কথা আমি আর এখানে আলোচনায় আনছি না, তারা তো বিভিন্ন সেনা শাসকেরা বিভিন্ন দলগুলো করেছেন, তার মধ্যে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আর কতগুলো ধর্মাশ্রিত দল আছে। সেগুলো বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর। যেটা ব্যারিস্টার হুদা একটা কথা বলছিলেন, যে গণতান্ত্রিক অধিকার কিংবা গণতান্ত্রিক যে জনগণের যে মৌলিক অধিকার, সেগুলোর ব্যাপারে কি সবার জন্য একভাবে প্রযোজ্য হবে? এখন যারা দেশের শত্রু, তারা তো সেই অধিকারগুলো আসলে পাবে না, পৃথিবীর কোথাও পায় না। একেবারে গণতান্ত্রিক দেশেও কিন্তু সেগুলো পায় না। শত্রু যেমন বলতে পারি জামাত, শিবির, তারা জঙ্গি, এবং তাদের সঙ্গে কোনো কোনো সময় যুক্ত হয়ে পড়ে বিএনপিও দুর্ভাগ্যজনক ভাবে। তো সেই সব বিবেচনাগুলো কিন্তু আমাদের রাখতে হবে। কিন্তু একটা কথা, সবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমি নিজেও যুক্ত। আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন কিন্তু হচ্ছে সেই বাংলাদেশ যেখানে সকল মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে। সকল মানুষের বলতে আমি বলবো যে মানুষের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা বাংলাদেশটাকে টিকিয়ে রাখছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের যে গণতান্ত্রিক অধিকার, এটা তো রাখতেই হবে। এবং বাংলাদেশের যে আরো অন্যান্য বিষয়, সম্পদ বাড়বে, কিন্তু বৈষম্য, আমরা যে বিপুল বৈষম্য দেখছি, সেটা কিন্তু আমরা চাই না। আমাদের উন্নয়নের নামে আমরা যে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, আমাদের নদীগুলোকে ধ্বংস করে দিচ্ছি। অনেক ধন্যবাদ অধ্যাপক আনোয়ার হোসেন। জনাব AK আজাদ, আপনার জন্য 1.5 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। কি ব্যাপারে আজকের এই আলোচনার পর শেষ কথা আপনার, আমি আর প্রশ্ন করলাম না। সবাই সাথে আমি একমত এখানে, যে এখানে তো আমরা একই কথা বারবার পুনরাবৃত্তি করছি, যে মানুষের একটা মৌলিক অধিকার, তার
হরণ হইলে তো কেউ তো এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তবে কিছু কিছু ক্ষেত্রে বা হুদাবাই যে যুক্তিগুলো দিয়েছে এটাও ফেলে দেওয়া যায় না, যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কখনো গণতান্ত্রিক স্বৈরাচার হইতে হয় বৃহত্তর স্বার্থে অনেক সময় ন্যাশনাল ইন্টারেস্টে কিছু কিছু ক্ষেত্রে হতে হয়, সেক্ষেত্রে হয়তো সেগুলো আমরা দেখেছি, কিন্তু এটা ফর দ্য টাইমিং হতে পারে, বাট এটা লং টাইম এটা তো অ্যাকসেপ্টেবল না। এটাই আমার বক্তব্য। জি, অনেক ধন্যবাদ। জনাব ব্যারিস্টার নাজমুল হুদা, আপনার শেষ কথা শুনি, আপনার জন্য 1.5 মিনিট। দেখেন, এখানে প্রশ্নটা হচ্ছে, আমি একটা বিশ্বাস নিয়ে শুধু কথা বলবো। বিশ্বাসটা হচ্ছে, আমি বিশ্বাস করি যে বর্তমান সরকার তার বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা ভাবমূর্তি সৃষ্টি করেছে, যেটা এখন তুঙ্গে রয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলছি। উনি অনেক রকমের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার যে ভাবমূর্তি তিনি সৃষ্টি করেছেন সেটা এখন তুঙ্গে। তবে এটা অস্বীকার করার উপায় নাই যে রাজনৈতিকভাবে তিনি এখনো প্রশ্নবিদ্ধ। এখনো তিনি বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে সুনিশ্চিত করতে পারেন নাই। এখনো উনি আইনের শাসন সুনিশ্চিত করতে পারেন নাই, বরং আইনকেই শাসন করছেন। আবার এখনো তিনি কিন্তু সেই কি বলে বিভিন্ন রকমের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির যে স্বাধীনতা সেটা সুনিশ্চিত করতে পারেন নাই, প্রশাসনকে নিরপেক্ষ রাখতে পারেন নাই। তবে আমি বিশ্বাস করি এগুলি সবই সম্ভব যদি আজকে জনগণের ইচ্ছার প্রতিফলনে আগামীতে নির্বাচন হয় এবং সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আসে। এবং আমি বিশ্বাস করি, এটাই আমার বিশ্বাস, যে আজকে এত তুঙ্গে থেকে যে ভাবমূর্তি তিনি সৃষ্টি করেছেন উন্নয়নের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রেও তিনি তার একই রকমের ভাবমূর্তি তিনি সৃষ্টি করতে পারবেন, যে আজকে তিনি দেশে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের নিশ্চয়তা প্রদান করতে ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং জনগণের ইচ্ছার প্রতিফলনে আগামীতে নির্বাচন সুনিশ্চিত করতে পারেন। তাহলে তার রাজনৈতিক ভাবমূর্তি অনেক উন্নত হবে এবং দুই ভাবমূর্তি মিলে উনিই হবেন আবার প্রধানমন্ত্রী, এটা আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। জনাব আব্দুল আল মিন্টু, আপনার কথাগুলো শুনে শেষ করব অনুষ্ঠান। আমি প্রথমেই আমার যেমন হুদা ভাই যদি মনে কষ্ট নেই, সেজন্য আমি একটু ক্ষমাই চেয়ে, কারণ আমি নর্মালি এরকম কথা বলেন না, কিন্তু জেল মেলে গিয়া একটু বোধহয় ধৈর্যটা কমে গেছে আজকে। কিছু মনে করি নাই ভাই, কিছু মনে করি নাই, আপনি কয়ে যান। এই জন্য আমি ওনার কাছে পার্সোনালি ক্ষমা প্রার্থী। যদিও আমি মনে করি আমি যে কথাগুলো বলছি, আমি মনে করি এটা যৌক্তিক একটা কথা বলতে, কিন্তু তারপরও এভাবে হয়তো বলা উচিত না। 1, 2 নম্বর হলো আনোয়ার ভাই যে কথাটা বললো, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছে তাদের ব্যাপারে বিএনপিও জড়িয়ে যায়। দেখেন, এগুলি একটা পলিটিক্যাল ইস্যু আছে। আর সবাই হয়তো জানার কথা যে 1996-এ যত আন্দোলন হয়েছে, আমি কিন্তু খুব সক্রিয়ভাবে আন্দোলনে জড়িত ছিলাম এবং আওয়ামী লীগের পাশে ছিলাম, আওয়ামী লীগের সাথেই ছিলাম। তখনও কিন্তু আমরা এই রাজনৈতিক কারণে জামাত ইসলামের সাথে কিন্তু খুব হুদাবাই যেটা জানার কথা, রাজনৈতিক কারণে জামাত ইসলামের সাথে খুব মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত হইয়া এই আন্দোলনটা করছে। তো এগুলি ঠিক আছে, এগুলি রাজনৈতিক কারণে। আবার কে জানে আওয়ামী লীগ কি করে, আমি তো খেলাফতের সাথেও একটা চুক্তিও করছে একটা। তো এখন ওটা বলার দরকার। আমার কথা হলো, দেশে যে উন্নয়ন হচ্ছে সেটা নিয়ে আমার কোনো বাদ নাই, বিতণ্ডা নাই। আমি চাই দেশের উন্নয়ন হোক। একই সাথে আমি চাই আমরা যারা জনগণ আছি আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করা হোক, ভোটের অধিকার নিশ্চিত করা হোক, দেশে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হোক এবং দেশে গায়ের জোরে শাসনের পরিবর্তে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, সুশাসন প্রতিষ্ঠিত হোক। এগুলি যদি না হয়, যতই আমরা উন্নয়ন 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 আমরা বলি, মুখ বোলাই, এগুলি কিন্তু মানুষ কোনোদিন মনে রাখবে না। মানুষ একটাই মনে রাখবে, কতটুকু আমি শান্তিতে ছিলাম এই সরকারের আমলে। তো সেজন্য আমি বলি যে দেখেন, আমাদের ভিতরে কথা যাই হোক, কোনো বিভ্রান্তি নাই। আমরা সবাই চাই দেশের উন্নয়ন হোক, সবাই চাই দেশের মৌলিক অধিকার নিশ্চিত হোক, সবাই দেশের সুশাসন চাই, দেশের উন্নয়ন চাই। জি, অনেক ধন্যবাদ জনাব AK আজাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু, অনেক ধন্যবাদ জনাব ব্যারিস্টার নাজমুল হুদা এবং ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন সবাইকে। সুপ্রিয় দর্শক, আরও খবর জানতে এবং বিশ্লেষণ পড়তে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।